Okay. So in the last class we were studying about uninformed search algorithms. So can everyone hear me clearly? Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, যদি আমার ভয়েস যদি লো মনে হয় তাহলে আমাকে একটু বলো, কারণ আমার ইয়ারফোনটা আসলে একটু প্রবলেম করতেছে, মাঝে মাঝে দেখা যায় ভয়েস প্রবলেম হয়। ওকে, সো we were studying about uninformed search algorithms. তো uninformed search ক্যাটাগরিতে আমরা লাস্ট ক্লাসে চারটা অ্যালগরিদম দেখেছি। প্রথমটা ছিল ডেপথ ফার্স্ট সার্চ, সেকেন্ড ওয়ান ওয়াজ breadth first search, third one was depth limited search, and the fourth algorithm was IDS or iterative deepening search. So এই চারটা অ্যালগরিদম আমরা দেখেছি। তো এই চারটা অ্যালগরিদমের প্রপার্টিগুলো যদি একটু আমরা রিভিউ করি, ওকে, দেন লেটস সি। আমরা জানি আমরা অ্যালগরিদম নিয়ে আমরা যখন ডিসকাস করি তখন আমরা মানে পারফরম্যান্স নিয়ে যখন আমরা ডিসকাস করি তখন আমরা চারটা ইস্যু নিয়ে চিন্তা করি। একটা হচ্ছে completeness, the second one is optimality, the third one is time complexity, the fourth one is space complexity. আচ্ছা, এখন আমরা যে অ্যালগরিদম গুলো দেখেছি সবগুলোকে যদি আমরা একটা অ্যানালাইসিসে আনি তাহলে আমরা চারটা দেখেছি, ডিএফএস, ডিএফএস, ডিএলএস আর আইডিএস। আচ্ছা, কমপ্লিটনেস এর কোশ্চেনে যদি আসি তাহলে দেখা যাচ্ছে ডিএফএস ইজ ইনকমপ্লিট। DFS is complete if there are no cycles in the graph, but otherwise it is incomplete. Optimality non-optimal. Time complexity হচ্ছে order of b to the power m, which is very very high, exponential. But space complexity wise DFS is good. Its space complexity is order of bm, which is linear. BFS এর ক্ষেত্রে যদি আমরা আসি দেখা যাচ্ছে যে BFS is complete. অপটিমালিটির কোয়েশ্চেনে আসলে এটাকে অপটিমাল বলা যাবে, বাট উইথ আ কন্ডিশন। কন্ডিশনটা হচ্ছে যে all the step costs or all the arc costs must be equal. যদি গ্রাফের সবগুলো আর্কের কস্ট ইকুয়াল থাকে সেক্ষেত্রে আমরা বিএফএস কে অপটিমাল বলতে পারবো, কারণ এটা লিস্ট নাম্বার অফ স্টেপসে আমাদেরকে সলিউশনে পৌঁছে দিবে, বাট আদারওয়াইজ এটাকে অপটিমাল বলা যাবে না। টাইম কমপ্লেক্সিটির কোশ্চেনে যদি আসি, এটা টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ বি টু দি পাওয়ার এস, এটার স্পেস কমপ্লেক্সিটিও হচ্ছে অর্ডার অফ বি টু দি পাওয়ার এস, সো বোথ আর এক্সপোনেনশিয়াল। এরপর ডিএলএস যদি আসি, ডেপথ লিমিটেড সার্চ, যেখানে আমরা ওই ইনফাইনাইট লুপের প্রবলেমটা দূর করার জন্য ডিএফএস এর ক্ষেত্রে আমরা একটা ডেপথ লিমিট দিয়ে দিচ্ছি। তো এটাতে যদি আসি এটাও কমপ্লিট হবে, বাট উইথ আ কন্ডিশন যে এল গ্রেটার দ্যান ইকুয়াল টু এস হতে হবে। তার মানে ডেপথ লিমিটটা আমাকে এমন ভাবে সেট করতে হবে যেন শ্যালোয়েস্ট পাথের যে লেভেল আছে সেই লেভেলের যেন গ্রেটার দ্যান অর ইকুয়াল হয়, আদারওয়াইজ এটাও কিন্তু কমপ্লিট হবে না। অপটিমালিটির কোশ্চেনে যদি আসি, এটাও কিন্তু নন অপটিমাল, তার কারণ হচ্ছে এটা যেহেতু আমরা ডিএফএস ইমপ্লিমেন্ট করি, সো ইট ইজ অলসো নন অপটিমাল। টাইম কমপ্লেক্সিটির কোশ্চেনে যদি আসি, যেহেতু দিস ইজ ডিএফএস, সো দিস ইজ অর্ডার অফ বি টু দি পাওয়ার এল, and space complexity হচ্ছে order of BL since we are implementing DFS here. আচ্ছা, এবার IDS এ যদি আসি, IDS এর ক্ষেত্রে is IDS complete? Yes, is complete, কারণ এখানে আমরা যতক্ষণ পর্যন্ত সলিউশন না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু নতুন নতুন ট্রি কনস্ট্রাক্ট করতেছি এবং অ্যালগরিদমটা কন্টিনিউ করতেছি। অপটিমালিটির কোশ্চেনে আসলে এটা বিএফএস এর মতো অপটিমাল, বাট only if all the arc costs are equal. Time complexity question যদি আসি, the time complexity is order of b to the power s, just like BFS. যেহেতু আমরা BFS এর মতো এখানেও আমরা s লেভেল পর্যন্ত কন্টিনিউ করতেছি, so it is order of b to the power s, and the space complexity is order of BS, কারণ যেহেতু এখানে আমরা ইন্ডিভিজুয়াল ট্রি গুলো কনস্ট্রাক্ট করতে DFS ইমপ্লিমেন্ট করি, that's why its space complexity is like DFS, it is order of BS. So these were the four algorithms that we saw in the last class. আমি একটা শর্ট রিভিউ করলাম। এখন আজকে আমরা ফিফথ অ্যালগরিদমটা দেখতে যাচ্ছি। আমি বলেছিলাম যে আনইনফর্মড সার্চ অ্যালগরিদম ক্যাটাগরিতে we are going to look at 5 algorithms. So today we are going to look at the fifth algorithm. এখন এই যে অপটিমালিটির পয়েন্টটা নোট করো, নোটিস দ্য পয়েন্ট অফ অপটিমালিটি। আমরা যে অ্যালগরিদম গুলো এখন পর্যন্ত দেখেছি, all four algorithms are non-optimal when the arc costs are unequal. তো
যদি দেখা যায় গ্রাফের আর্কের কস্ট গুলো ডিফারেন্ট, তার মানে এক একটা আর্কের কস্ট এক এক রকম, তারা ইকুয়াল না, সেক্ষেত্রে কিন্তু কোনো অ্যালগোরিদমই এখানে অপটিমাল রেজাল্ট দিবে না। সো উই ডোন্ট হ্যাভ এনি ইউনিভার্সালি অপটিমাল অ্যালগোরিদম হিয়ার। বিএফএস এর আইডিএস অপটিমাল হবে, বাট আন্ডার স্পেশাল সার্কামস্টেন্সেস। সো অ্যাবসলিউটলি অপটিমাল কোনো অ্যালগোরিদম বা যেটা সব সিচুয়েশনে অপটিমাল রেজাল্ট দিবে এমন কোনো অ্যালগোরিদম কিন্তু আমরা এখন পর্যন্ত দেখি নাই। So the fifth algorithm that we are going to see today is known as uniform cost search, and this is the only algorithm in the uninformed search category which is guaranteed to provide the optimal solution always. So আমরা আজকে যে অ্যালগরিদমটা দেখতে যাচ্ছি সেটার নাম হচ্ছে ইউনিফর্ম কস্ট সার্চ, এবং এই অ্যালগরিদমটা আনইনফর্মড সার্চ ক্যাটাগরিতে একমাত্র অ্যালগরিদম যেটা সবসময়ই অপটিমাল রেজাল্ট দিবে। So let's see how the algorithm works. So the idea is, or the strategy is, expand a cheapest node first, and the fringe is a priority QE where the priority is cumulative cost. So let me explain this, how this works. So now we are using the same state space graph that we have been using to see the simulation of the other algorithms before, but now all the arcs have costs associated with them, different costs. You can see here the arc SD has cost 3, the arc SE has cost 9, the arc SP has cost 1. So all the arcs have now costs associated with them, and the costs are different. That is, different arcs have different costs. Okay, okay, I think one cost is missing here. Just let me check. Okay, FC should be 3. This should be 3. Okay, so okay, another one is also missing. This is 4. And HP is, how did they go missing? How they got deleted? This is also 4. Okay, so this is the graph. You can see in the graph all the arcs have costs associated with them, and the costs are actually different for different arcs, so they are not same. So clearly BFS and IDS will fail to guarantee optimal solution under such circumstances. We know that if the costs are not equal, then BFS and IDS cannot provide us the optimal solution. Now let's look at how uniform cost search works. So here the idea is to expand a cheapest node first. That is, we are going to always choose a node which seems cheaper. That means we are going to have multiple nodes in the fringe from where we can choose, but we are going to try to find out the node that will cost us the least, that will cost us the least to get there. So if we find the node, we are going to give that priority over the other nodes. So here fringe will be implemented as a priority QE. So you all know about priority QE. Priority QE means the QE will be sorted depending on some specific value, and the head of that QE will be popped. So what is the priority, or what is the value based on which the QE will be sorted? The value is cumulative cost. So what does cumulative cost means? Cumulative cost means the cost that is incurred to go to a specific node from the start node. So cumulative cost means the cost that is incurred to reach a specific node starting from the start node. So this cost is not only any single arc cost. This is actually the cumulative cost over the last few steps. That is the total cost to go to a specific node starting from the start node. So let me show you with an example, then it will become even clearer. So let's say, just like before, we are starting from the node S and we are trying to find the node G. Now, from S, actually the cumulative cost of S is 0. You can see 0 is written against S because we have not started the journey yet, so we have not incurred any cost yet. Now, from S, we can go to 3 nodes, D, E, and P. So, what is the cost of going from S to D? You can see in the graph on the edge here, the cost to go from S to D is 3. The cost to go from S to E is 9. And the cost to go from S to P is 1. So let's write down those numbers beside the 3 nodes. So if we expand S, we get the 3 nodes D, E, and P. D costs 3, E costs 9, and P costs 1. So which one is the least here? The least here is P. So we are always going to give priority to the node
which seems the least expensive. So here P has the least value. Among 3, 9 and 1, P is the lowest value. So that's why we are going to consider P next. So if we consider P next, now from P you can see that there is only one outgoing arc which goes to the node Q. From P there is only one outgoing arc which goes to the node Q. And the cost to go from P to Q is 15. So can anyone tell me what is the cost to go from S to Q following this path? What is the cumulative cost or the total cost to go from S to Q following this path? Can anyone tell me? 16. 16, exactly. It's very simple. You just have to add the two values. So from S to P, the cost is 1, and from P to Q, the cost is 15. So if you try to calculate the cumulative cost or the total cost to go from S to Q, the cost is 16. So the cumulative cost of Q is 16. This is what is known as the cumulative cost. So when you are calculating the cost, you have to calculate the total cost to go from S to a specific node. How can you calculate that? You just add the current edges cost to the parents cost. So তোমাকে যেটা করতে হবে সেটা হলো সবসময় কিউমুলেটিভ কস্ট ক্যালকুলেট করতে হবে বা টোটাল কস্ট ক্যালকুলেট করতে হবে, এবং সেটার করার ওয়ে হলো প্যারেন্টের কস্টের সাথে কারেন্ট এজের কস্টটা অ্যাড করে দেওয়া। কারণ প্যারেন্ট পর্যন্ত কস্ট তো অলরেডি ক্যালকুলেট করাই আছে, তার সাথে তুমি যদি কারেন্ট এজের কস্ট যোগ করে দাও তাহলে তুমি কারেন্ট নোডের কিউমুলেটিভ কস্ট পেয়ে যাচ্ছ। যেমন আমরা জানি যে এস থেকে পি পর্যন্ত আসতে 1 কস্ট লাগে, 1 এর সাথে আমি যদি পি কিউ এজ এর কস্ট যেটা 15 এটা যদি আমি অ্যাড করে দেই তাহলে আমি পেয়ে যাচ্ছি কিউ পর্যন্ত আসতে টোটাল কস্ট লাগে হচ্ছে 16। ওকে, এনি কোশ্চেন সো ফার? ওকে, now see, now we have got 3 open nodes, D, E and Q. D has cost 3, E has cost 9 and Q has cost 16. So which one should be expanded now? D. D should be expanded because we are always expanding the cheapest node. That is, we are always expanding the node that has the least cumulative cost. So now D should be expanded. Now you can see there are 3 outgoing arcs from D. One goes to B, one goes to C, and the other one goes to E. From D, we can go to 3 nodes, B, C, and E. Okay, so now you tell me the cumulative cost of these 3 nodes. What is the cumulative cost of B? Ma'am, 182. M4. Okay, 182 is the edge cost. I am asking about the total cost. What is the total cost to go to B? What is the total cost to go to C? And what is the total cost to go to E from S? Okay, this is very easy. Someone should be able to tell Ma'am, me. 411 and 411 and 5. 5, exactly. So that is the correct answer. You see, to go from S to D, the cost is 3. So you have to add the edge cost with this one. So D to B is 1. So 3 plus 1 is 4. D to C is 8. So 3 plus 8 is 11. And D to E is 2. So 3 plus 2 is 5. So the cumulative cost to go from S to B is 4. From S to C is 11. And from S to E is 5. সবাই কি ফলো করতে পারছো? কোনো কনফিউশন থাকলে আমি আবার কিন্তু রিপিট করতে পারি। ইটস ভেরি ইজি, ইটস নাথিং ডিফিকাল্ট। তোমার এস থেকে যেতে কোনো একটা নোডে যেতে টোটাল কত কস্ট লাগে সেটা ক্যালকুলেট করতে হবে। সো সেটা ক্যালকুলেট করার জন্য তোমার প্যারেন্ট পর্যন্ত আসতে যে কস্ট লেগেছে তার সাথে এজের কস্টটা অ্যাড করে দিলেই তুমি টোটাল কস্টটা পেয়ে যাচ্ছ। এখন দেখো বি সি ই ই কিউ, এখন কিন্তু 5টা ওপেন নোড আছে। তো তার মধ্যে লিস্ট কোনটা? লিস্ট হচ্ছে বি। তো নেক্সট আমরা এক্সপেনশনের জন্য চুজ করব বি কে।
সো ইউনিফর্ম কস্ট সার্চের আইডিয়াটা হচ্ছে বা ইউসিএস এর আইডিয়াটা হচ্ছে সবসময়ই আমরা যে নোটটার কিউমুলেটিভ কস্ট সবচেয়ে লো, যে আনএক্সপ্যান্ডেড নোটটার কিউমুলেটিভ কস্ট সবচেয়ে লো, সবসময় তাকে আমরা এক্সপেনশনের জন্য চুজ করব। এখন যদি আমি বি কে চুজ করি, দেখো বি থেকে মাত্র একটা আউটগোয়িং আর্ক আছে যেটা এ তে যায়, যার কস্ট হচ্ছে 2। ইউ ক্যান সি হিয়ার বি থেকে এ তে যায় একটা আউটগোয়িং আর্ক আছে যার কস্ট হচ্ছে 2। সো 4 এর সাথে 2 যোগ করলে টোটাল কস্ট হচ্ছে 6। তাহলে এখন আমার লিস্ট কস্ট হচ্ছে এই যে ই উইথ 5 হিয়ার, ই উইথ 5, এটা এখন লিস্ট কস্ট ইন দা ফ্রিঞ্জ। সো এটাকে আমি চুজ করব। এখন ই থেকে যাওয়া যায় এইচ এবং আর এ, এইচ এ যাওয়ার কস্ট হচ্ছে 8 আর আর এ যাওয়ার কস্ট হচ্ছে 2। সো এইচ পর্যন্ত যাওয়ার কিউমুলেটিভ কস্ট হচ্ছে 8 + 5 which is 13, আর আর পর্যন্ত যাওয়ার কিউমুলেটিভ কস্ট হচ্ছে 5 + 2 which is 7। আচ্ছা, এখন আমার লিস্ট হচ্ছে গিয়ে এ উইথ 6, বাট এ উইথ 6 কে আমি চুজ করব ঠিকই, কিন্তু এ একটা ডেড এন্ড, এ থেকে কোনো আউটগোয়িং আর্ক যায় নাই। সো এখান থেকে আমি আসলে আর নতুন কোনো পাথ পাচ্ছি না। সো নেক্সট আমি চুজ করব হচ্ছে আর উইথ 7। তো আফটার আই চুজ আর উইথ 7, এখানে দেখো আর থেকে যাওয়া যায় হচ্ছে এফ এ, এফ এ যাওয়ার কস্ট হচ্ছে 1। সো এফ এর কিউমুলেটিভ কস্ট হচ্ছে 8। তারপরে আমি এখন নেক্সট এফ কেই চুজ করব, কারণ এফ ই তো লিস্ট এখন। তাহলে এফ থেকে যাওয়া যায় আবার দুইটা নোডে, সি এবং জি। সি তে যাওয়ার কস্ট 3 আর জি তে যাওয়ার কস্ট 2। তাহলে 8 + 3 হচ্ছে 11 আর 8 + 2 হচ্ছে 10। এখন দেখো জি কিন্তু আমার ট্রিতে অ্যাড হয়েছে, বাট জি কে কিন্তু আমি এখনো এক্সপানশনের জন্য চুজ করি নাই। আমি কিন্তু স্টিল সেম প্রসেসটাই ফলো করব, দ্যাট ইজ কোন নোটটার কিউমুলেটিভ কস্ট সবচেয়ে কম তাকে আমি এখন এক্সপানশনের জন্য চুজ করব। এখন খেয়াল করে দেখো জি এর কিউমুলেটিভ কস্ট হচ্ছে 10, কিন্তু এখানে কিন্তু একটা ই আছে যে ইটার কিউমুলেটিভ কস্ট তার চাইতে কম 9। তো এখন কিন্তু আমি জি কে চুজ করব না, এখন আমি আগে চুজ করব এই ইটাকে, কারণ এই ই এর কিউমুলেটিভ কস্ট হচ্ছে মাত্র 9। তাহলে এটাকে যখন আমি চুজ করব, এটা থেকে যাওয়া যায় এইচ এবং আর এ। তো এইচ এ যাওয়ার জন্য 8 যোগ করতে হবে, দ্যাট ইজ 17, আর আর এ যাওয়ার জন্য 2 যোগ করতে হবে, দ্যাট ইজ 11। এখন আমার ট্রিতে সবচেয়ে লিস্ট কস্ট নোড হচ্ছে জি। তো এখন আমি জি কে চুজ করব এবং গোল টেস্ট সাকসেসফুল হবে এবং দিস উইল বি রিটার্নড অ্যাজ দ্য সলিউশন। তাহলে এখানে অপটিমাল পাথটা হচ্ছে এস ডি ই আর এফ জি। This is the optimal path and the optimal path cost is 10. Okay, so দেখা যাচ্ছে ইউনিফর্ম কস্ট সার্চ আমাকে যে সলিউশনটা রিটার্ন করছে সেই সলিউশনটা হচ্ছে SDERFG with cost 10. Any question from anyone? Any question? ম্যাম এর আন্ডারে এইচ পি কিউ এফ এগুলোকে এক্সপ্লোর করা লাগবে না? না না না, এখানে যে নোটগুলো এক্সপ্যান্ডেড হয় না এগুলা ট্রিতে আসলে থাকারই দরকার নাই। মানে এই স্লাইডটাতে ওরা একটা জেনারেল ট্রির উপরে সবগুলো অ্যালগরিদম দেখিয়েছে, তো দ্যাটস ওয়াই অল দা নোটস আর হিয়ার, বাট দিস নোটস ডোন্ট নিড টু বি হিয়ার এট অল। আমার কিউমুলেটিভ কস্ট অনুযায়ী আমি যে নোটগুলোকে এক্সপ্যান্ড করেছি শুধুমাত্র তারাই এখানে থাকবে, বাকিদের এখানে থাকার কোনো প্রয়োজন নেই। এগুলো তো এক্সপ্যান্ডেড হবে না। দেখো বাকি যে নোটগুলো তোমার আছে 11, 13, 11, 17, 16 দে আর অল হায়ার দেন 10। তো তুমি তো 10 নিয়ে তুমি যখন জি কে চুজ করলা, গোল টেস্ট সাকসেসফুল হলো and you are returning this as the solution, so the algorithm is terminated, so you don't need to expand any other nodes further. সবাই কি বুঝতে পেরেছো? সবাই কি প্রসেসটা বুঝতে পেরেছো or do I need to repeat? আচ্ছা, রেসপন্ড তো করতে হবে, বুঝতে পারলে ইয়েস বলো, না পারলে নো বলো, সে সামথিং। জি ম্যাম, বুঝতে পারছি। Yes, ma'am. আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই অ্যালগরিদমটা কি অপটিমাল? হোয়াট ডু ইউ থিংক? ইজ দিস অ্যালগরিদম অপটিমাল? উইল ইট অলওয়েজ প্রোভাইড আস দ্য লিস্ট কস্ট অর দ্য অপটিমাল সলিউশন? হোয়াট ডু ইউ থিংক? Is it optimal? Yes, ma'am. Okay, now let's think about the performance of the algorithm. Completeness, optimality, time complexity and space complexity. This algorithm is complete. এটা কিন্তু কমপ্লিট, কারণ এখানে আমরা যেহেতু
সবসময় চিপেস্ট নোডটাকে সিলেক্ট করতেছি এবং যতক্ষণ পর্যন্ত গোল নোড ফাইন্ড আউট না করতেছি ততক্ষণ পর্যন্ত যেহেতু আমরা প্রসেসটা কন্টিনিউ করতেছি, সো দ্য অ্যালগোরিদম ইজ কমপ্লিট। এটা কিন্তু আলটিমেটলি সলিউশন ফাইন্ড আউট করবে। ইজ ইট অপটিমাল? দ্য অ্যান্সার ইজ ইয়েস। এটা কিন্তু অপটিমালও, বিকজ এখানে আমরা সবসময় স্টার্ট নোড থেকে কিউমুলেটিভ কস্ট সবচেয়ে কম যে নোডের, সেই নোডটাকে আমরা আগে প্রায়োরিটি দিচ্ছি। তো তুমি যখন গোল নোডটাকে 10 কস্ট সহ তুমি যখন পাচ্ছ, when you are getting the goal node for the first time, that has to be the least cost goal node, কারণ এর চাইতে কম কস্টে যদি কোনো গোল নোড থাকতো সেটাকে কিন্তু তুমি আগে পেয়ে যেতে, অবশ্যই সেটাকে তুমি আগে পেয়ে যেতে, কারণ আমরা এখানে কিউমুলেটিভ কস্ট অনুযায়ী আমরা প্রায়োরিটি দিয়ে নোডগুলোকে ভিজিট করেছি। সো অবশ্যই 10 এর চাইতে কম কোনো ওপেন পাথ বা 10 এর চাইতে কম কোনো গোল নোড নাই ট্রিতে, যদি থাকতো সেটা এই 10 এর চাইতে আগে তুমি কিউ থেকে পপ করতে। So since the strategy is to always choose the cheapest node first, so definitely when we are getting the goal for the first time, that is the cheapest goal. এর চাইতে কম কোনো ওপেন পাথ থাকলে বা কোনো গোল নোড থাকলে সেটা এর আগে আসতো, এটা কিন্তু কিউতে পেছনে পড়ে যেত, সো এটা আমরা কখনোই পেতাম না। So when we are getting the goal, it has to be the cheapest goal, and all other open nodes are higher than this value, so that's why we are getting this goal node. এই কারণে এটা কিন্তু অবশ্যই অবশ্যই অপটিমাল। এটার স্ট্র্যাটেজির কারণেই এই অ্যালগরিদমটা সবসময় অপটিমাল রেজাল্টটাই দিবে বা সবসময় লিস্ট কস্ট গোলটাই ফাইন্ড আউট করবে। নাও অ্যাবাউট টাইম কমপ্লেক্সিটি এন্ড স্পেস কমপ্লেক্সিটি। আচ্ছা, টাইম আর স্পেস কমপ্লেক্সিটির এক্সাক্ট ফর্মুলেশনটা আমরা এখানে দেখবো না, কারণ সেটা একটু কমপ্লিকেটেড। এখানে যেহেতু আমরা কোনো স্পেসিফিক স্ট্র্যাটেজি ফলো করি না, আমরা যেহেতু এক একবার এক এক দিকে দৌড়াদৌড়ি করে ভিজিট করতেছি, সো উই আর নট গোয়িং টু লুক এট দ্য ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন অফ টাইম এন্ড স্পেস কমপ্লেক্সিটি, কিন্তু আমরা এটা নিয়ে একটু ডিসকাস করবো। It is actually very bad. টাইম এবং স্পেস কমপ্লেক্সিটি দুটাই এক্সপোনেনশিয়াল এন্ড দুটাই অনেক হাই। তার কারণটা হচ্ছে ইউনিফর্ম কস্ট সার্চের ক্ষেত্রে যেহেতু এটা আনইনফর্মড সার্চ অ্যালগরিদম এবং যেহেতু এটা ব্লাইন্ড সার্চ অ্যালগরিদম, আমাদের কোনো ডিরেকশন সেন্স নাই, আমরা জানি না গোল কোন দিকে আছে, তো সে কিন্তু স্টেট স্পেস গ্রাফের সব দিকে দৌড়াদৌড়ি করে ভিজিট করবে, যেখানেই তার কাছে মনে হবে কিউমুলেটিভ কস্টটা কম সেখানেই সে ভিজিট করতে চলে যাবে। That's why it actually expands or visits a lot of nodes. এটা প্রচুর নোড ভিজিট করে এবং যেহেতু সবগুলো পাথই ওপেন থাকতেছে, সো যতগুলো নোড সে ভিজিট করতেছে সবগুলো নোডই কিন্তু মেমোরিতে সেভ করে রাখা লাগতেছে। দ্যাটস ওয়াই এটা টাইম কমপ্লেক্সিটিও অনেক হাই এবং এটা স্পেস কমপ্লেক্সিটিও অনেক হাই, বোথ আর এক্সপোনেনশিয়াল। তুমি এখানে দেখতেই পাচ্ছ সে যে পাথটা পেয়েছে সেটা হচ্ছে SDERFG, কিন্তু এই পাথটা পাওয়ার আগে সে কিন্তু অনেক আননেসেসারি নোড ভিজিট করেছে, যেমন এখানে PQ পাথটা সে ভিজিট করেছে, এখানে BA কে সে ভিজিট করেছে, এইদিকে ইটাকে সে এক্সপ্যান্ড করেছে, এগুলো কিন্তু আননেসেসারি ছিল। এই পাথগুলোর কোনোটাই কিন্তু আমাকে অপটিমাল গোলে নিয়ে যায় নাই, আমার অপটিমাল পাথটা কিন্তু অন্যদিকে, কিন্তু এই সবগুলো পাথই কিন্তু সে ভিজিট করেছে কারণ এই পাথগুলোতে তার কাছে মনে হয়েছে যে কিউমুলেটিভ কস্টটা কম, দ্যাটস ওয়াই সে ভিজিট করেছে। কিন্তু কিউমুলেটিভ কস্ট কম হলেই যে সেটা আলটিমেটলি গোলের দিকে নিয়ে যাবে এমন তো নাও হতে পারে। তো যেহেতু কোনো ডিরেকশন সেন্স নাই, সো ইট ভিজিটস আ লট অফ নোডস এভরিওয়্যার ইন এভরি ডিরেকশন, অনেক এক্সপ্যান্ডেড, এবং সেই কারণে এটার টাইম এন্ড স্পেস কমপ্লেক্সিটি ইজ ভেরি ভেরি হাই। যেমন লেট মি গিভ ইউ অ্যান এক্সাম্পল। ধরো আমি এরকম একটা গ্রাফ নিয়ে কাজ করতে চাচ্ছি, এই পেজে দেখেন, লেটস সে দিস ইজ দ্য স্টার্ট নোড। মিস তাহলে আনইনফর্ম বারবার কি বলো বারবার কি গোল ফলস গোল ডিটেক্ট করে না? কেন ফলস গোল ডিটেক্ট করবেন? কোথায় ফলস গোল? দেখা গেল ডিটেক্ট করতে গিয়ে গোলটা বারবার একবার পেলো তা আবার চেঞ্জ করলো, এইভাবে করতে গিয়ে টাইম কমপ্লেক্সিটি স্যার মিমস অনেক বেশি হয়ে যায় না? গোলটা চেঞ্জ করবে কেন? গোল তো প্রথমবার যখন পাবে তখনই তো সে রিটার্ন করে দিবে। সে গোল পাওয়ার জন্য সে চারিদিকে স্টেট স্পেসের চারিদিকে বিভিন্ন দিকে সার্চ করে, বাট when it finds the goal it returns. গোল তো একবারই পায়, প্রথম যখন সে গোল পাচ্ছে তখনই সে অ্যালগরিদমটা টার্মিনেট করে রিটার্ন করে যাচ্ছে, কিন্তু গোলটা পাওয়ার আগে সে তো বহু দিকে ট্রাভার্স করতে পারে, যেখানেই তার কস্ট কম হবে সেখানেই সে চলে যাবে, মনে করবে ওদিকে বোধহয় গোল আছে, কিন্তু সব দিকে তো আর গোল নাই। তো গোল পাওয়ার আগেই এটা দেখা যায় বহু নোড ভিজিট করে ফেলে যে পাথগুলোতে আসলে গোল নাই। যেমন লেট মি গিভ ইউ অ্যান এক্সাম্পল, তাহলে এটা আরো ক্লিয়ার হবে। ধরো
তোমার একটা গ্রাফ আছে, যে গ্রাফটাতে এরকম এস থেকে জিতে যাওয়ার একটা পাথ আছে, যে পাথটার কস্ট হচ্ছে লেটস সে 100। আর এদিকে আরো প্রচুর নোড আছে, লেটস সে যে এদিকে একটা পুরো বিশাল একটা সাবগ্রাফ আছে যেখানে আরো অসংখ্য নোড আছে, এটা একটা নোড, এটা একটা নোড, there are lots of nodes here, এটা একটা হোল সাবগ্রাফ, thousands of nodes, এবং এই সবগুলো নোডের কস্ট অনেক কম। লেটস সে এটা 1, এটা 1, এটা 1, এটা 2, এটা 2, লেটস সে দিস কস্ট 3, খুবই কম কস্টের নোড। কিন্তু এগুলোর কোনোটাই কিন্তু গোল না, নান অফ দেম আর গোল। গোল কিন্তু এদিকে, গোল এদিকে, এবং গোলের কস্টটা কিন্তু 100। সো তুমি যদি গোল রিচ করতে চাও, অপটিমাল গোল, ইউ হ্যাভ টু ফলো দিস পাথ এন্ড ইউ হ্যাভ টু রিচ দ্য গোল কস্টিং 100। ইফ দিস ইজ দ্য সিনারিও, হোয়াট উইল ইউনিফর্ম কস্ট সার্চ ডু? কি করবে বলো তো? ইউনিফর্ম কস্ট সার্চ কি করবে? টেল মি। ম্যাডাম মিনিমাম কস্ট গুলো আগে সে ট্রাভার্স করবে। এক্স্যাক্টলি। লেটস সে তোমার এখানে এই যে পুরো সাবগ্রাফটা আছে, এই সাবগ্রাফটাতে লেটস সে তোমার 200টা নোড আছে। ইউনিফর্ম কস্ট সার্চ কিন্তু এদেরকে ট্রাভেল করবে, সে কিন্তু এদিকে যাবে না, গোলের দিকে যাবে না, কারণ গোলের কস্ট হচ্ছে 100, এটা তো অনেক বেশি কস্ট। ইউনিফর্ম কস্ট সার্চের স্ট্র্যাটেজিটা হচ্ছে আমি সবসময় কিউমুলেটিভ কস্ট যেটার কম সেটাকে আগে ভিজিট করব। সো সে কিন্তু এদিকে এটাতে আসবে, এটাতে আসবে, সে এই সবগুলো নোডের মধ্যে সে সার্চ করতে থাকবে গোল, কিন্তু এদিকে তো আসলে গোল নাই, গোল তো আছে অন্যদিকে। So UCS has no idea where the goal is, so it's going to travel through all the nodes that have lower cost. কিন্তু সবসময় যে এগুলোর মধ্যে যে গোল থাকবে এমন তো নাও হতে পারে। সো গোল নাই, স্টিল এটা আননেসেসারি, এই নোডগুলো ভিজিট করতেই থাকবে, করতে করতে পরে এক সময় যখন দেখা যাবে 100-র চেয়ে বেশি হয়ে যাচ্ছে কস্ট, তখন সে এই এস থেকে জি এখানে আসবে, এসে আলটিমেটলি সে গোলটা ঠিকই ফাইন্ড আউট করবে, বাট ইটস গোইং টু টেক আপ আ লট অফ টাইম এন্ড স্পেস। So that's the problem with UCS. যে UCS যেহেতু কিউমুলেটিভ কস্ট যেদিকে কম মনে হয়, যেহেতু সেদিকে ভিজিট করতে চলে যায়, সো এটা কিন্তু অপটিমাল গোলটা ডেফিনেটলি ফাইন্ড আউট করবে, কিন্তু ফাইন্ড আউট করার আগে দেখা যাবে যে সে প্রচুর আননেসেসারি নোড ভিজিট করতেছে, দ্যাটস ওয়াই তার টাইম এন্ড স্পেস কমপ্লেক্সিটি কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। ওকে, বোঝা যাচ্ছে কেন টাইম এন্ড স্পেস কমপ্লেক্সিটি বেশি হবে? Yes, ma'am. Okay. So that is why the time and space complexity becomes very high, because it explodes in every direction. This is the problem. This is the good thing, complete and optimal. And the problem is it explores options in every direction which has no information about the goal location. যেহেতু তার goal location নিয়ে কোনো information নাই, that's why সে কিন্তু সব ডিরেকশনে ভিজিট করে, যেখানেই কিউমুলেটিভ কস্টটা কম সেখানেই সে ভিজিট করে, এবং ভিজিট করার কারণে দেখা যায় যে তার টাইম এন্ড স্পেস কমপ্লেক্সিটিটা অনেক বেশি হয়ে যাচ্ছে। দ্যাটস দ্য প্রবলেম উইথ ইউনিফর্ম কস্ট সার্চ। ওকে, সো সবাই বুঝতে পারলাম? সবাই অ্যালগরিদমটা ক্লিয়ার? ম্যাম এই অ্যালগরিদমটা কি শুধু ওয়েটেড গ্রাফের উপরেই অ্যাপ্লাই হবে না? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এখানে তো তুমি কস্ট অনুযায়ী ট্রাভেল করতেছো, সো যখন তুমি যদি আনওয়েটেড গ্রাফের উপরে ইমপ্লিমেন্ট করো, তুমি করতে পারো, ইউ ক্যান ডু ইট। ওকে, দ্যাট ইজ আ ভেরি গুড পয়েন্ট। তাহলে তোমরা আমাকে বলো দেখি, ধরো আমি একটা আনওয়েটেড গ্রাফের উপরে ইউনিফর্ম কস্ট সার্চ অ্যাপ্লাই করার চেষ্টা করলাম, এবং যেহেতু এখানে আমার ওয়েট লাগবে, সো আমি ধরে নিলাম প্রত্যেকটা আর্কের ওয়েট হচ্ছে 1। ওকে, আমার একটা গ্রাফ আছে যে গ্রাফটা আনওয়েটেড, তার মানে যেটার কোনো কস্ট দেওয়া নাই। আমরা কিন্তু একটু আগে যে স্ট্যাটাস স্পেস গ্রাফগুলো যে কাজ করেছি আমরা লাস্ট ক্লাসে, কোনোটারই কিন্তু কস্ট দেয়া ছিল না। তো কস্ট যেহেতু দেয়া নাই, এবং আমি যেহেতু ইউসিএস ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি, সো আমি ধরে নিলাম প্রত্যেকটা আর্কের কস্ট হচ্ছে 1। তাহলে ইউসিএস কোন অ্যালগরিদমের মতো বিহেভ করবে বলো তো? which algorithm will it behave like? এমটিএফএস এর মতো। If all the arc costs are equal, UCS is going to behave like BFS. এটা ব্রেথ ফার্স্ট সার্চের মতো বিহেভ করবে, কারণ হচ্ছে যখন লেফট থেকে নে সবকিছু কাজ সবগুলো আর্কের লেফট থেকে না, অ্যাকচুয়ালি টপ টু বটম, যখন সবগুলো আর্কের কস্ট ইকুয়াল বা সবগুলো আর্কের কস্ট যখন 1, তখন কি করবে? তখন সে প্রথম লেভেলের প্রত্যেকটা নোডের কস্ট হচ্ছে 1। যদি আমি লিখে শো ইউ, আপনাদেরকে দেখাই দিই। আচ্ছা, সবগুলো আর্কের কস্ট যদি 1 হয় তাহলে কি হবে? জাস্ট আ মোমেন্ট। কি হবে? ধরো তুমি এস থেকে ভিজিট করতেছো, all the arcs have cost 1, that is we are working with an annotated graph. তাহলে এই প্রথম লেভেলের তিনটা নোডের কস্টই তো 1 হবে, তাই না?
সো এই তিনটা কিন্তু কিউমুলেটিভ কস্ট লো, এগুলোকে সে আগে ভিজিট করবে। তারপরের লেভেলের নোটগুলোর কস্ট তো আবার সব 2 হবে। এরপরের লেভেলের নোটগুলোর কস্ট হবে 3। যেহেতু সব আর্কের কস্টই 1, সো লেভেল বাড়ার সাথে সাথে কস্ট 1 করে বাড়তে থাকবে। তো সে কি করবে, সে প্রথমে এই লেভেলের নোটগুলো ভিজিট করবে কারণ এগুলো 1, তারপর সে এগুলো ভিজিট করবে কারণ এগুলো 2, তারপর সে এগুলো ভিজিট করবে কারণ এগুলো 3। সো we can say that when all the arc costs are equal or when we are working with an unweighted graph, UCS will behave like BFS. UCS কিন্তু টোটালি BFS এর মতো বিহেভ করবে, কারণ যেহেতু সবগুলো আর্কের কস্ট সেম, সো প্রথম লেভেলের আর্কগুলোর কস্ট কম আসবে, তারপরের গুলো একটু বেশি, তারপরের গুলো তার চেয়ে একটু বেশি। সো এটা কিন্তু টোটালি BFS এর মতো বিহেভ করবে, লেভেল ওয়াইজ ট্রাভার্স করবে এবং আলটিমেটলি সলিউশনটা ফাইন্ড আউট করবে। ওকে, ইয়েস ম্যাম। ওকে, সো আমরা তাহলে আনইনফর্মড সার্চ ক্যাটাগরির যে ফিফথ অ্যালগরিদমটা সেটা আমরা দেখলাম, এবং now we are going to move on to another category of search algorithm যেগুলোকে বলা হয় ইনফর্মড সার্চ অ্যালগরিদম। তো আমরা এখন পর্যন্ত যে পাঁচটা অ্যালগরিদম দেখলাম, দ্যাট ইজ BFS, DFS, DLS, ICS and UCS, এই পাঁচটা অ্যালগরিদমই হচ্ছে ব্লাইন্ড সার্চ অ্যালগরিদম। দ্যাট ইজ আমাদের কোনো প্রিভিয়াস আইডিয়া। ম্যাম আপনি স্ক্রিনটা দেখাচ্ছেন নাকি? না না, আমি এখন কোনো স্ক্রিন দেখাচ্ছি না, আমি স্ক্রিন শেয়ার দিব। তো যেটা বললাম যে আমরা এতক্ষণ পর্যন্ত যে অ্যালগরিদম ম্যাম দেখলাম, আপনার কথাটা শুনতে পাচ্ছি না, অনেক আস্তে শোনা যাচ্ছে। Okay, can you hear me now? Yes, ma'am. ম্যাম শুনতে পাই কিন্তু অনেক আস্তে শোনা যায়। এখনো কি আস্তে শোনা যাচ্ছে? না এখন ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো আবার যদি আস্তে হয়ে যায় তাহলে আমাকে একটু বলো। আমি একটা নতুন ইয়ারফোন কিনবো, জি ম্যাম। ইয়ারফোন ইজ কজিং মি সাম প্রবলেম। আচ্ছা, লেট মি শেয়ার দ্য স্ক্রিন। ওকে, তো যেটা বলছিলাম যে আমরা এখন পর্যন্ত যে পাঁচটা অ্যালগরিদম দেখলাম, এই পাঁচটা অ্যালগরিদমই হচ্ছে আনইনফর্মড সার্চ। দ্যাট ইজ আমাদের প্রিভিয়াস কোনো ইন্ডিকেশন বা আইডিয়া নাই যে গোল কোন ডিরেকশনে থাকতে পারে, আমরা কমপ্লিটলি ব্লাইন্ডলি সার্চ করে গোলটা ফাইন্ড আউট করার চেষ্টা করতেছি। তো প্রিভিয়াস কোনো ডিরেকশন না থাকার কারণেই কিন্তু আমাদের টাইম এন্ড স্পেস কমপ্লেক্সিটি বেড়ে যাচ্ছে। সিন্স উই হ্যাভ টু traverse all directions, it actually requires a lot of time and space complexity. তো এই প্রবলেমটা থেকে বের হয়ে আসার জন্য আমরা একটা নতুন ক্যাটাগরি অফ অ্যালগরিদম দেখতে যাচ্ছি, যে অ্যালগরিদমটার নাম যে ক্যাটাগরিটার নাম হচ্ছে ইনফর্মড সার্চ অ্যালগরিদম। তো ইনফর্মড সার্চ অ্যালগরিদমের ক্ষেত্রে যেটা হয় যে আমাদের একটা প্রিভিয়াস ডিরেকশন সেন্স থাকে যে গোলটা কোন দিকে থাকতে পারে। তো আমরা ইনফর্মড সার্চ ক্যাটাগরিতে খুব বেশি অ্যালগরিদম দেখবো না, উই আর জাস্ট গোইং টু লুক এট 2 অ্যালগরিদমস ইন দ্য ক্যাটাগরি অফ ইনফর্মড সার্চ, এবং আমরা দেখবো যে কিভাবে প্রিভিয়াস মানে আগে থেকে যদি আমাদের একটা ডিরেকশন সেন্স থাকে আমাদের এজেন্টের যে গোলটা কোন দিকে থাকতে পারে, সেক্ষেত্রে কিভাবে সে বেটার পারফর্ম করতে পারে, সেটাই অ্যাকচুয়ালি আমরা দেখতে যাচ্ছি ইন দ্য ক্যাটাগরি অফ ইনফর্মড সার্চ অ্যালগরিদম। সো লেটস মুভ অন। তো যেটা বলেছিলাম যে ইনফর্মড সার্চের ক্ষেত্রে এগুলো তো আমরা দেখেছি অলরেডি। আচ্ছা, ইনফর্মড সার্চের ক্ষেত্রে আমাদের একটা ডিরেকশন সেন্স আছে, উই হ্যাভ অ্যান ইন্ডিকেটর হুইচ টেলস আস ইন হুইচ ডিরেকশন দ্য গোল ইজ। নাও how can we do this, or what kind of indicator do we have that will give us a direction where the goal is? তো এখানে আমরা যে ইন্ডিকেটরটা ইউজ করি বা যেটার বেসিসে আমরা ডিসিশন নেই যে গোল কোন ডিরেকশনে যেতে পারে থাকতে পারে, সেটার একটা নাম আছে, দ্যাট ইজ কল্ড আ সার্চ হিউরিস্টিক। The function or the information that we have that will guide us towards the goal, or that will guide our agent towards the goal, is known as a search heuristic or a heuristic function. তোমরা আজকের ক্লাসে এবং নেক্সট আরো 2-3টা ক্লাসে হিউরিস্টিক ফাংশন এই কথাটা বহুবার শুনবা, so you better get familiarized with it. A search heuristic or a heuristic function is a function that will give our agent an idea in which direction the goal is. So what is the definition of a heuristic? A heuristic is a function that estimates how close a state is to a goal. That is the exact definition. A search heuristic is a function that estimates how close a state is to a goal, and it is designed for a particular search problem. তার মানে হচ্ছে সার্চ হিউরিস্টিক বলতে বোঝায় এমন একটা ফাংশন যেটা এস্টিমেট করবে, ইটস অ্যান এস্টিমেট, যে একটা স্টেট গোলের কতটা কাছাকাছি। সো ইটস গোইং টু এস্টিমেট হাউ ক্লোজ আ স্টেট ইজ টু আ গোল।
যে তুমি এস থেকে শুরু করতেছো, তোমার সামনে 5টা নোড আছে এ বি সি ডি ই, তুমি 5টার যে কোনোটাকে চুজ করতে পারো। এখন সার্চ হিউরিস্টিকটা তোমাকে বলে দিবে যে তুমি কি এ তে গেলে গোলের কাছাকাছি যাচ্ছ, নাকি তুমি ই তে গেলে গোলের কাছাকাছি যাচ্ছ, নাকি তুমি সি তে গেলে তুমি গোলের কাছাকাছি যাচ্ছ। This information will be provided by the search heuristic, but this information is not an exact information, it is actually an estimation. Exact information পাওয়া তো পসিবল না। আমি যদি আগে থেকেই জানতাম যে কোন নোড গোল থেকে কত দূরে, তাহলে তো আমার জন্য কাজ অনেক ইজি হয়ে যেত, বাট আই ডোন্ট নো দ্যাট, বাট আই ক্যান মেক অ্যান এস্টিমেট, and that estimate is known as search heuristic. এবং this is a very important point, designed for a particular search problem. তার মানে সার্চ হিউরিস্টিকের কিন্তু কোনো এক্সাক্ট এক্সপ্রেশন নাই, মানে কোনো একটা কনস্ট্যান্ট কোনো মানে স্পেসিফিক কোনো ফাংশন নাই যে এই ফাংশনটাকে আমি সার্চ হিউরিস্টিক হিসেবে ইউজ করতে পারি। ইটস নট লাইক দ্যাট, ইট ইজ ডিজাইনড ফর আ পার্টিকুলার সার্চ প্রবলেম। তার মানে তুমি যে সার্চ প্রবলেমটা সলভ করার চেষ্টা করতেছো, সেই সার্চ প্রবলেমটার উপর বেস করে সার্চ হিউরিস্টিকটা ডিজাইন করা হবে। সো এক একটা প্রবলেমের জন্য এক এক রকম ফাংশন, এটা কোনো একটা স্পেসিফিক ফাংশন নাই যেটাকে তুমি অল প্রবলেমস এর জন্য ইউজ করতে পারবা। তুমি যে প্রবলেমটা সলভ করতেছো তার উপর বেস করে তোমাকে ওই প্রবলেমের জন্য একটা সার্চ হিউরিস্টিক ডিজাইন করে নিতে হবে। দ্যাটস ওয়াই দিস ইজ আ ভেরি critical issue. If you can design the search heuristic properly, you will be able to implement the informed search algorithms, and actually the time and space complexity will be much less than implementing the uninformed search algorithms. তো আমরা আস্তে আস্তে দেখবো কিভাবে এটা পসিবল, হাউ উই ক্যান ডিজাইন হিউরিস্টিক্স। এই কারণে বললাম আগামী 2-3টা ক্লাসে তুমি হিউরিস্টিক কথাটা বহুবার শুনবা, কারণ আমরা হিউরিস্টিক নিয়ে অনেক ডিটেইলস ডিসকাশন করব। ওকে, লেট মি গিভ ইউ আ ফিউ এক্সাম্পলস অফ হিউরিস্টিক ফাংশন। আমি দুই একটা এক্সাম্পল দেই, তাহলে আরেকটু বোঝা যাবে যে হিউরিস্টিক ফাংশন মানে কি। তো লেটস থিংক অ্যাবাউট দ্য পাথিং প্রবলেম ফর প্যাকম্যান। আমরা সার্চ প্রবলেম ফর্মুলেশন যখন শিখলাম তখন আমরা প্যাকম্যান গেমের জন্য একটা পাথিং প্রবলেম সলভ করেছিলাম, ইফ ইউ রিমেম্বার। পাথিং প্রবলেমটা ছিল এরকম যে প্যাকম্যান কারেন্টলি কোনো একটা লোকেশনে আছে এবং সে কোনো একটা অন্য কোনো একটা স্পেসিফিক লোকেশনে যেতে যাচ্ছে অন দ্য বোর্ড। তো টু ডু দ্যাট হোয়াট উইল বি দ্য সার্চ প্রবলেম, আমরা একটা প্রবলেম ফর্মুলেট করেছিলাম। সো লেটস থিংক অ্যাবাউট দ্য সেম প্রবলেম হিয়ার। Let's say Pacman is currently here. This is the location of Pacman. Let me take that. Okay, this is the location of Pacman, and this is the location that Pacman is trying to go to. So Pacman currently board-এর মাঝামাঝি কোনো একটা পজিশনে আছে এবং সে বোর্ডের বটম লেফট কর্নারে যেতে চাচ্ছে। So if that is the case, এখন দেখো Pacman-এর সামনে কিন্তু রাইট নাও 3টা অপশন আছে। সে চাইলে লেফটে এখানে আসতে পারে, সে চাইলে টপে বা আপে এখানে যেতে পারে, সে চাইলে রাইটে এখানে আসতে পারে। সো ইট হ্যাজ গট 3 পসিবল অপশনস টু গো টু। এখন আমি যদি আনইনফর্মড সার্চ অ্যাপ্লাই করি, যে কোনো আনইনফর্মড সার্চ অ্যালগরিদম, ডিএফএস বলো, বিএফএস বলো, ডিএলএস বলো, আইডিএস বলো, হোয়াটএভার আনইনফর্মড সার্চ অ্যালগরিদম আই এম অ্যাপ্লাইং, these 3 nodes have actually the same priority. ইনফ্যাক্ট এখানে ইউসিএস তো আসলে বিএফএস এর মতই বিহেভ করবে, কারণ প্যাকম্যানের ক্ষেত্রে তো আসলে আনইকুয়াল কস্ট না, সব ইকুয়াল কস্ট। সো এই 3টা নোডের কিন্তু প্রায়োরিটি সেম। তো প্যাকম্যান কিন্তু এই 3টার মধ্যে যে কোনোটা দিয়ে যেতে পারে। সে কিন্তু জানে না যে কোনটাতে গেলে সে আসলে গোলের কাছাকাছি যাবে। ইট হ্যাজ নো আইডিয়া অ্যাবাউট দ্যাট। এখন আমি যদি একটা হিউরিস্টিক ফাংশন এখানে ইউজ করি, কিভাবে ইউজ করব সেটা আমরা যখন অ্যালগরিদমটা পড়বো তখন বুঝবো। আমি যদি এখানে একটা হিউরিস্টিক ফাংশন ইউজ করি, লেটস সে আমার হিউরিস্টিক ফাংশনটা হচ্ছে ইউক্লিডিয়ান ডিসটেন্স অর স্ট্রেট লাইন ডিসটেন্স। I can use Manhattan distance or Euclidean distance here. So what is Euclidean distance? Euclidean distance মানে হচ্ছে স্ট্রেট লাইন ডিসটেন্স। তার মানে লেটস সে তোমার কোন একটা পয়েন্ট আছে A, আর লেটস সে তোমার আরেকটা পয়েন্ট আছে এখানে কোথাও B। তো A থেকে B পর্যন্ত যাওয়ার যে স্ট্রেট লাইন ডিসটেন্স সেটাকে বলা হয়ে থাকে ইউক্লিডিয়ান ডিসটেন্স। আমরা খুব সিম্পল একটা ফর্মুলার মাধ্যমে এটা কিন্তু বের করে নিতে পারি। স্ট্রেট লাইন ডিসটেন্স মানে হচ্ছে A থেকে B পর্যন্ত আমি যদি একেবারে স্ট্রেট লাইন বরাবর যাই, অন্য কোনো দিকে ভিয়ার না করে, তাহলে যে ডিসটেন্সটা আমার কভার করতে হবে সেই ডিসটেন্সটাকে বলা হয়ে থাকে স্ট্রেট লাইন ডিসটেন্স অর ইউক্লিডিয়ান ডিসটেন্স। তো ধরো আমরা এই প্যাকম্যান প্রবলেমটার জন্য আমরা ধরে নিলাম যে ইউক্লিডিয়ান ডিসটেন্স উইল বি ইউজড অ্যাজ দ্য সার্চ হিউরিস্টিক, অর্থাৎ কোনো একটা পয়েন্ট থেকে গোল পয়েন্টে স্ট্রেট লাইনে যাওয়ার যে ডিসটেন্স সেটাকে আমরা সার্চ হিউরিস্টিক হিসেবে ধরে নিচ্ছি। তার মানে সেটাকে আমরা একটা এস্টিমেট হিসেবে ধরে নিচ্ছি যে কোনো একটা পয়েন্ট থেকে গোল কতটা দূরে আছে। সো ইফ দ্যাট ইজ দ্য কেস, দেন এই পয়েন্টটার এস্টিমেশন হচ্ছে দিস ইজ দ্য ডিসটেন্স।
এই পয়েন্টের জন্য এস্টিমেশন হচ্ছে দিস ইজ দ্য ডিসটেন্স, এই পয়েন্টের জন্য এস্টিমেশন হচ্ছে দিস ইজ দ্য ডিসটেন্স। সো আমরা যদি ধরে নেই যে কোনো একটা পয়েন্ট থেকে গোলে যাওয়ার যে স্ট্রেট লাইন ডিসটেন্স সেটাকে আমরা এস্টিমেট হিসেবে ইউজ করব অ্যাজ টু হাউ ফার অ্যাকচুয়ালি দ্যাট পয়েন্ট ইজ ফ্রম দ্য গোল। Then these are the three distances that we consider as such heuristics. এখন এই তিনটা ডিসটেন্স থেকে বুঝতেই পারতেছো যে this point will take pacman closer to the goal. আমি যদি এটা ক্যালকুলেট করা কিন্তু খুব কঠিন কিছু না। আমার যদি গোলের কোঅর্ডিনেটটা যদি আমার কাছে থাকে এবং কারেন্ট পয়েন্টের কোঅর্ডিনেটটা যদি থাকে, আমি একটা সিম্পল ফর্মুলার মাধ্যমে কিন্তু ইউক্লিডিয়ান ডিসটেন্সটা ক্যালকুলেট করে নিতে পারবো। তো যদি আমি ক্যালকুলেট করি তাহলে আমি দেখতেছি যে if pacman goes left then it will go closer to the goal. Again telling you this is an estimate. Actually সে গোলের কাছাকাছি যাচ্ছে কিনা আমি কিন্তু জানি না, এমনও হতে পারে মাঝখানে কোনো একটা অবস্টাকল আছে সে এদিক দিয়ে গোলে পৌঁছতে পারবে না। দিস ইজ জাস্ট অ্যান এস্টিমেট। সো আমার কিন্তু একটা ডিরেকশন সেন্স হলো, আমি কিন্তু বুঝতে পারতেছি যে প্যাকম্যান যদি আপে যায় বা প্যাকম্যান যদি রাইটে যায় সে কিন্তু গোল থেকে দূরে সরে যাচ্ছে, বাট সে যদি লেফট ডিরেকশনে যায় তাহলে কিন্তু সে গোলের কাছাকাছি চলে যাচ্ছে। সো দিস গিভস মি অ্যান ইন্ডিকেশন ইন হুইচ ডিরেকশন দ্য গোল ইজ। সিমিলারলি আমি ইউক্লিডিয়ান ডিসটেন্সের পরিবর্তে ম্যানহাটন ডিসটেন্স ইউজ করতে পারি। ম্যানহাটন ডিসটেন্সটাও সিমিলার, বাট ম্যানহাটন ডিসটেন্স মানে হচ্ছে ভার্টিক্যাল প্লাস হরাইজন্টাল ডিসটেন্স। অর্থাৎ প্যাকম্যান তো অ্যাকচুয়ালি স্ট্রেট লাইন বরাবর যেতে পারবে না, সে তো যায় আইদার ভার্টিক্যালি অর হরাইজন্টালি, এই দুইটা ডিরেকশনে যায়। সো ভার্টিক্যাল প্লাস হরাইজন্টাল ডিসটেন্স মানে হচ্ছে লেটস সে দিস ইজ পয়েন্ট এ, জাস্ট আ মোমেন্ট, এন্ড লেটস সে দিস ইজ পয়েন্ট বি। সো vertical plus horizontal, this is known as the Manhattan distance. So আমি Euclidean distance use না করে আমি যদি Manhattan distance use করি, that can also be an indication of how far pacman will go from the goal or how close pacman will go to the goal if it chooses any of the points that are the candidates for expansion next. তাহলে প্যাকম্যান নেক্সট যে তিনটা ডিরেকশনে যেতে পারে তার মধ্যে কোনটা তাকে গোলের কাছাকাছি নিয়ে যাবে সেটা কিন্তু আমি আইদার ইউক্লিডিয়ান ডিসটেন্স অর ম্যানহাটন ডিসটেন্সের মাধ্যমে বের করে নিতে পারি। দ্যাটস ওয়াই দিস ক্যান বি ইউজড অ্যাজ হিউরিস্টিক ফাংশনস ফর দ্য পাথিং প্রবলেম অফ প্যাকম্যান। আচ্ছা, লেটস লুক এট অ্যানাদার ওয়ান, আরেকটা দেখি তাহলে আরো ক্লিয়ার হবে। ওকে, দিস ইজ দ্য রোমানিয়া ম্যাপ। তো ইফ ইউ রিমেম্বার যে আমরা একটা রুট ফাইন্ডিং প্রবলেমের জন্য সার্চ প্রবলেম ফর্মুলেট করেছিলাম। প্রবলেমটা ছিল এরকম যে রোমানিয়ার ম্যাপটা দেওয়া আছে এবং ম্যাপে সব সিটিগুলোর নাম দেওয়া আছে এবং কোন সিটি থেকে কোন সিটিতে ডিসটেন্স কত সেটাও বলে দেওয়া আছে। So we are right now at the city of Arad. This is the start city and we are trying to reach the city of Bucharest. This is the goal city. তো আমরা কিভাবে আরাদ থেকে বুকারেস্টে যেতে পারি? তো তুমি চাইলে এখানে ইউনিফর্ম কস্ট সার্চ ইমপ্লিমেন্ট করতে পারো। ইনফ্যাক্ট ইউ ক্যান ট্রাই এট হোম। তুমি কিন্তু তোমার বাসায় ট্রাই করতে পারো যে তুমি আরাদ থেকে বুকারেস্টে যাওয়ার জন্য তুমি ইউনিফর্ম কস্ট সার্চটা অ্যাপ্লাই করে তুমি বের করলা যে বুকারেস্টে যাওয়ার অপটিমাল কস্ট কত। ইউ আর ওয়েলকাম টু ট্রাই, কিন্তু তুমি দেখবা যে তোমার ট্রিটা বিশাল বড় হয়ে যাবে, কারণ ইউনিফর্ম কস্ট সার্চ এত দিকে তোমাকে নিয়ে যাবে, ছুটাছুটি করাবে বিফোর রিচিং বুকারেস্ট, that the tree is going to be extremely large. এই কারণে আমি কিন্তু তোমাদেরকে ইমপ্লিমেন্টেশনটা দেখাই নাই। ইউসিএস এর ইমপ্লিমেন্টেশনটা for this problem I didn't show you because the tree is going to become extremely large. কারণ এখানে কিন্তু আর্ক গুলো হচ্ছে বাই ডিরেকশনাল আর্ক। সো তুমি কোনো একটা আর্ক দিয়ে যদি কোনো একটা সিটি থেকে যদি আরেকটা সিটিতে যাও, তুমি কিন্তু আবার সেম পাথ ফলো করে চাইলে ব্যাকও করতে পারো। So that's why the tree is going to become extremely large if you try to implement uniform cost search. You will finally reach the optimal solution, but with heavy time and space complexity. So that's why we are trying to find out a heuristic function for this problem. একই রকম আমাদের প্যাকম্যানের পাথিং প্রবলেমের মতো এটাও তো একটা পাথিং প্রবলেম। এখানেও কিন্তু তুমি চাইলে স্ট্রেট লাইন ডিসটেন্সকে হিউরিস্টিক ফাংশন হিসেবে ইউজ করতে পারো। স্ট্রেট লাইন ডিসটেন্স টু বুকারেস্ট, দ্যাট ইজ প্রত্যেকটা সিটি থেকে বুকারেস্টে যাওয়ার যে স্ট্রেট লাইন ডিসটেন্স, বা প্রত্যেকটা সিটি থেকে তুমি যদি বুকারেস্টে স্ট্রেট লাইন বরাবর চলে যেতে পারতা, সেক্ষেত্রে তোমার যে ডিসটেন্সটা কভার করা লাগতো সেটাকে আমরা এস্টিমেট হিসেবে ইউজ করতেছি অ্যাজ টু হাউ ক্লোজ আ সিটি ইজ টু আ goal. Definitely তুমি তো আর স্ট্রেট লাইন বরাবর যেতে পারবা না, so this is not the exact distance to goal, but this is an estimation of how close each city is to a goal. আচ্ছা, এখানে দেখো এই যে টেবিলটা আছে, এই টেবিলটার মধ্যে প্রত্যেকটা সিটি থেকে বুকারেস্টে যাওয়ার স্ট্রেট লাইন ডিসটেন্সটা লিস্ট করা আছে। যেমন আরাদ থেকে বুকারেস্টে তুমি যদি স্ট্রেট লাইন বরাবর যেতে পারো, the cost you will incur is, or the distance you have to cover is 366. For Bucharest it is 0, definitely 0, কারণ Bucharest is the goal.
From Craiova, it is 160. From Dobreta, it is 242. From Efori, it is 161. From Fagaras, it is 178. So, প্রত্যেকটা সিটি থেকে বুকারেস্টে যাওয়ার যে স্ট্রেট লাইন ডিসটেন্স সেটা এই টেবিলটাতে লিস্ট করা আছে এবং এটা ক্যালকুলেট করা কিন্তু খুব কঠিন কিছু না। আগেই বলেছি যে আমার যদি প্রত্যেকটা সিটির কোঅর্ডিনেট যদি আমার কাছে থাকে তাহলে কিন্তু আমি একটা ফর্মুলা ইউজ করেই আমি ক্যালকুলেট করে ফেলতে পারবো যে স্ট্রেট লাইন বরাবর গেলে এই সিটি থেকে ওই সিটিতে যেতে আমার কত ডিসটেন্স কভার করা লাগবে। সো ইটস নট ভেরি ডিফিকাল্ট টু ক্যালকুলেট। আমি এটাকে প্রি ক্যালকুলেট করে রেখে দিতে পারি টু ইউজ অ্যাজ আ হিউরিস্টিক ফাংশন or to give my agent an indication which node will take it closer to the goal. Okay, তাহলে আমরা is everyone now clear about what a heuristic function is? একটা heuristic function কি সেটা কি কিছুটা বোঝা যাচ্ছে? Yes ma'am. Okay, now let's look at the first algorithm. আমরা এখন হিউরিস্টিক ফাংশন ইউজ করে একটা অ্যালগরিদম ইমপ্লিমেন্ট করব যেটা দিয়ে আমরা আরাদ থেকে বুকারেস্টে যাওয়ার রাস্তা খুঁজে বের করব। সো লেটস ইমপ্লিমেন্ট দ্য হিউরিস্টিক ফাংশন and find the route from Arad to Bucharest and let's see how it goes. তো প্রথম যে অ্যালগরিদমটা আমরা দেখতে যাচ্ছি সেটার নাম হচ্ছে গ্রিডি সার্চ অ্যালগরিদম। দিস ইজ দ্য ফার্স্ট অ্যালগরিদম ইন দ্য ক্যাটাগরি অফ ইনফর্মড সার্চ। আমি আগেই বলেছি এই ক্যাটাগরিতে আমরা দুইটা অ্যালগরিদম দেখব। So first let's look at how greedy search performs, then we are going to move on to the second algorithm. তো greedy search এর আরো একটা নাম আছে, এটাকে অনেক সময় greedy best first search বলা হয়। ইনফ্যাক্ট তোমাদের বইতে মনে হয় এই নামটা ইউজ করা হয়েছে, greedy best first search, not breadth first. This is breadth first, okay? Sorry, আমরা BFS টা ছিল ব্রেডথ ফার্স্ট সার্চ কারণ আমরা ব্রেডথ ওয়াইজ ট্রাভেল করি আর এটার নাম হচ্ছে গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চ। সো ডোন্ট কনফিউজ, ঠিক আছে? গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চ এবং এটাকে অনেক সময় সংক্ষেপে গ্রিডি BFS ও বলা হয়। তো যখন গ্রিডি BFS বলা হবে তখন বুঝবা যে গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চের কথা বলা হচ্ছে। সো দিস ইজ নট দ্য সেম অ্যাজ দ্য BFS we have seen before. আচ্ছা, লেটস সি হাউ ইট ওয়ার্কস। গ্রিডি সার্চের আইডিয়াটা হচ্ছে যে এখানে আমরা শুধুমাত্র হিউরিস্টিক ফাংশনের বেসিসে ডিসিশন নিব যে নেক্সট কোন নোডটাকে ভিজিট করতে যাচ্ছি, only based on the heuristic function and we are going to ignore the arc cost altogether. অর্থাৎ এই যে তোমার প্রত্যেকটা আর্কের যে ডিসটেন্স বা যে অ্যাকচুয়াল কস্টগুলো যে এখানে দেওয়া আছে এগুলোকে আমরা টোটালি ইগনোর করব, এগুলোকে আমরা কোনো কাউন্টের মধ্যেই ধরবো না। আমরা শুধুমাত্র এই টেবিলটার বেসিসে ডিসিশন নিব যে কোন নোডটাকে আমরা নেক্সট ট্রাভার্স করতে যাচ্ছি। তো গ্রিডি সার্চের ক্ষেত্রে গ্রিডি আমরা কিন্তু জানি গ্রিডি মানে কি সেটা কিন্তু আমরা জানি। গ্রিডি মানে হচ্ছে আমার যেটাকে ভালো মনে হচ্ছে আমি সেটার দিকে দৌড় দিব অন্য কোনো কিছু চিন্তা না করে। দ্যাট ইজ হোয়াট আ গ্রিডি অ্যালগরিদম ইজ। যে কোনো গ্রিডি অ্যালগরিদমের ক্ষেত্রে দেখা যায় যে আমার কাছে যেটা কারেন্টলি ভালো মনে হচ্ছে বা যেটা আমার কাছে মনে হচ্ছে ওকে দিস উইল টেক মি ক্লোজার টু দ্য গোল, আমি সোজা ওই নোডে চলে যাব। অ্যাকচুয়ালি ওই নোড পর্যন্ত যেতে আমার কত কস্ট লাগতেছে বা অ্যাকচুয়ালি সামনে কোনো অবস্টাকল আছে কিনা এগুলো আমি কোনো কিছু চিন্তা করব না। যেটা আমার কাছে মনে হবে আমাকে গোলের কাছে নিয়ে যাচ্ছে আমি জাস্ট সেটার দিকে চলে যাব। দিস ইজ নোন অ্যাজ আ গ্রিডি অ্যালগরিদম। তো এখানেও সেম, আমি আর্ক কস্ট গুলোকে টোটালি কনসিডার করব না, আমি এই ম্যাপের দিকে ম্যাপটাকে টোটালি কনসিডার করব না, আমি জাস্ট দেখব কোন সিটি থেকে কোন সিটিতে যাওয়া যায় এবং আমি দেখব এই টেবিলটা, দ্যাট ইজ which city will take me closer to the goal. So let's try to implement this, let's see what happens. তো এখানে আমরা তো আরাদ থেকে স্টার্ট করতেছি। তো আরাদের you can see in the table that the heuristic cost or the straight line distance cost for Arad is 366. এখন দেখো আরাদ থেকে আমি তিনটা সিটিতে যেতে পারি। I can go to Sibiu, I can go to Timisoara and I can go to Zerin. You can see here from Arad you can go to Sibiu, from Arad you can go to Zerin, from Arad you can go to Timisoara. এখন let's find out the cost for these three. প্রথম হচ্ছে সিবিউ। সিবিউ এর কস্ট হচ্ছে 253, তিমিসোয়ারার কস্ট হচ্ছে 329 আর জেরিনদের কস্ট হচ্ছে 374. So let's write down the three costs here. সিবিউ হচ্ছে 253, তিমিসোয়ারা হচ্ছে 329 আর জেরিন হচ্ছে 374. এখন এই তিনটার মধ্যে স্মল কোনটা, লিস্ট কোনটা? সিবিউ। So we are going to consider CBU next. Like I said, since this is a greedy search algorithm, it is always going to choose a node which seems to take it closest to the goal. Since CBU has the least cost here, only 253, so it seems that CBU will take my agent closest to the goal. So it will choose CBU. Now from CBU, you can go in 4 directions. You can come back to Arad. Like I said, since the arcs are bidirectional, so if you can go forward, you can also come backward.
So from Sibiu, you can go back to Arad, you can go to Fagaras, you can go to Oradia, you can go to Rimniku-Vilsi, 4 cities. You can see here. From Sibiu, you can go to Arad. From Sibiu, you can go to Fagaras. From Sibiu, you can go to Oradia. From Sibiu, you can also go to Rimniku-Vilsi. Okay, so we are again going to do the table lookup and we are going to find the straight line distance for these 4 cities. So Arad is 366, Fagaras is 176, Oradia is 380, and Rimniku-Vilsi is 193. So now Fagaras is the list. So Fagaras seems to take us closest to the goal. So now let's do Fagaras. From Fagaras, you can go back to Sibiu or you can go straight to Bucharest. So if you go back to Sibiu, it is 253 again, and if you go to Bucharest, it is 0 because Bucharest is the goal. So definitely next you are going to choose Bucharest and the goal test will be successful and you have found the path. খুবই ছোট্ট একটা ট্রি কিন্তু হলো, যে কোনো গ্রিডি অ্যালগরিদমে আসলে সলিউশন পাওয়া গেলে খুব কম সময়েই পাওয়া যায়, কারণ যেহেতু স্ট্রেট সলিউশনের দিকে চলে যাওয়া হচ্ছে, সো আশেপাশে উল্টাপাল্টা ভিজিট তো করা হচ্ছে না, সো আ ভেরি স্মল ট্রি। সো দ্য পাথ ইজ Arad, Sibiu, Fagaras, Bucharest. The path is Arad, Sibiu, Fagaras, Bucharest. So Arad থেকে সিবিউতে যেতে হবে, সিবিউ থেকে ফাগারাসে যেতে হবে, ফাগারাস থেকে বুকারেস্টে যেতে হবে, and we have found the goal. That is the solution that Gritty algorithm will provide us. তো সবাইকে সিমুলেশনটা বুঝতে পারলাম? Yes, ma'am. Okay, now let's come to how good this algorithm actually is. আচ্ছা, completeness, optimality, time complexity, space complexity. টাইম আর স্পেসে আমি আগেই তাকে টিক চিহ্ন দিয়ে রাখি, কারণ বোঝাই যাচ্ছে গ্রিডি অ্যালগরিদম উইল টেক আ লট লেস টাইম এন্ড স্পেস দ্যান ইউনিফর্ম কস্ট সার্চ। ইউনিফর্ম কস্ট সার্চ চারোদিকে ভিজিট করে, গ্রিডি অ্যালগরিদম একেবারে স্ট্রেট গোলে চলে যায়। তো ডেফিনেটলি গ্রিডি অ্যালগরিদম দিয়ে আমি যখন সলিউশন পাবো, আমার টাইম এন্ড স্পেস কমপ্লেক্সিটি অনেক কম হবে, কারণ এটা একেবারে স্ট্রেট সলিউশনে চলে যাবে, কোনো উল্টাপাল্টার দিকে এদিকে সেদিকে নোট ভিজিট করবে না, কোনো আননেসেসারি নোট সে ভিজিট করবে না। So it will go straight to the goal. That's why time এবং space complexity wise greedy algorithm is a very good algorithm. So এই দুটার ব্যাপারে কোনো কোশ্চেন নাই। Now let's talk about the completeness and optimality of the algorithm. Do you think this algorithm is complete? Will it always provide a solution? নো ম্যাম। No, ma'am. No কেন বলছো? ম্যাম আরাদা থেকে ম্যাম সিবুতে যদি এটা কি বলে ম্যাম কম কষ্টে যাওয়া যেত, আর ম্যাম এটা লুপে পড়ে যেত যদি ওকে, অ্যাকচুয়ালি যেটা হচ্ছে না, তুমি যেটা বলেছো লুপে পড়ে যেত, দ্যাট ইজ ট্রু, বাট আরাদ থেকে সিবিউতে যদি কম কষ্টে যাওয়া যেত তাহলে এটা লুপে পড়তো, নট দ্যাট। এখানে যেটা হচ্ছে আরাদ থেকে সিবিউতে কম কষ্টে যাওয়া গেলেও সে যদি বারবার আরাদে ব্যাকও করতো, এক সময় তো তার মানে যেটা হচ্ছে, আচ্ছা ওকে, লেট মি শো ইউ উইথ অ্যান এক্সাম্পল when it might fall in a loop, তাহলে এটা আরো বেশি ক্লিয়ার হবে। আচ্ছা, আরাদ থেকে সিবিউতে কম কষ্টে যাওয়ার সাথে লুপে পড়ার কোনো সম্পর্ক নাই, তার কারণ হচ্ছে এই কষ্টটা তো সে কনসিডারই করে না। হ্যাঁ, ইট ডাজন্ট কনসিডার দিস কস্ট এট অল। লুপে পড়বে কখন? লুপে পড়বে তখন যখন আমার হয়তো বা গোলে যেতে হলে প্রথমে একটু গোল থেকে দূরে যেতে হবে। অনেক সময় এমন হয় না যে ধরো তুমি তোমার সামনে তুমি একটা কোনো জায়গায় যেতে চাচ্ছ, কিন্তু তোমার সামনে একটা বিশাল গর্ত, তখন তুমি কি করো? তখন তুমি দেখা যায় একটু পিছন দিক দিয়ে ঘুরে অন্য সাইড দিয়ে গিয়ে তুমি তোমার ডেস্টিনেশনে পৌঁছাও। দিস হ্যাপেন্স, বাট গ্রিডি অ্যালগরিদম উইল নট অ্যালাউ দ্যাট। সে তোমাকে অ্যালাউ করবে না, সে তোমাকে ওই গর্ত পার হয়ে যেতে বলবে, কারণ তার কাছে মনে হচ্ছে যে এটাই তো ক্লোজেস্ট ডিসটেন্স, সে তো আর গর্তটা কনসিডার করতেছে না। তো তুমি তো দেখতেছো গর্ত আছে, তুমি যদি পিছন দিয়ে একটু দূর থেকে ঘুরে যাও তাহলে তুমি ডেস্টিনেশনে পৌঁছাতে পারবা, বাট গ্রিডি অ্যালগরিদম ডাজন্ট কনসিডার দ্যাট। সে বলতেছে না, এটাই তো শর্টেস্ট পাথ, তোমাকে এই পাথে যেতে হবে হোয়াট এভার হ্যাপেন্স। লেট মি শো ইউ উইথ অ্যান এক্সাম্পল হাউ দ্যাট মাইট বি। আমি অন্য একটা প্রবলেম নিচ্ছি, লেটস সে আমি এই ম্যাপের ক্ষেত্রেই, ফর দিস ম্যাপ, ওকে, আমি কারেন্টলি আছি এখানে ইয়াসি, দিস ইজ দ্য স্টার্ট নোট, এবং আমি যেতে চাচ্ছি এখানে ফাগারাস, দিস ইজ দ্য গোল নোট। তো আমি ইয়াসিতে আছি, এটা আমার স্টার্ট নোট, আর আমি ফাগারাসে যেতে চাচ্ছি, এটা হচ্ছে আমার গোল নোট। এখন আমি গ্রিডি অ্যালগরিদম ইমপ্লিমেন্ট করব। তো যেহেতু আমি গ্রিডি অ্যালগরিদম ইমপ্লিমেন্ট করব, আমি সবগুলো সিটি থেকে ফাগারাসে যাওয়ার স্ট্রেট লাইন ডিসটেন্সটা আমি ক্যালকুলেট করে একটা টেবিলে লিখে ফেললাম। এখন আমি ইয়াসি থেকে শুরু করতেছি। সো লেটস স্টার্ট ফ্রম ইয়াসি।
এখন ইয়াসি থেকে কিন্তু দুইটা নোডে যাওয়া যায়। দেখো একটা হচ্ছে নিয়ামট, আমি সংক্ষেপে লিখতেছি এন, আর একটা হচ্ছে ভাসলুই which is V। ইয়াসি থেকে আমি দুই দিকে যেতে পারি, আমি চাইলে নিয়ামটে যেতে পারি অথবা আমি চাইলে ভাসলুইতে যেতে পারি। এখন অ্যাকর্ডিং টু দ্য গ্রিডি অ্যালগরিদম আমি কোনটাতে যাব বলো তো? which one seems closest to Fagaras? কোনটা ফাগারাসের কাছাকাছি মনে হচ্ছে? আই এম টকিং অ্যাবাউট দ্য স্ট্রেট লাইন ডিসটেন্স। তুমি যদি স্ট্রেট লাইনে যেতে পারো সেই ডিসটেন্সটার কথা বলছি। নিয়ামট কি ফাগারাসের কাছাকাছি নাকি ভাসলুই? নিয়ামট ইজ ক্লোজেস্ট। নিয়ামট থেকে ফাগারাসের স্ট্রেট লাইন ডিসটেন্স হচ্ছে এটা, আর ভাসলুই থেকে ফাগারাসের স্ট্রেট লাইন ডিসটেন্স হচ্ছে এটা। So definitely নিয়ামট ইজ ক্লোজার। According to the straight line distance, নিয়ামট is definitely closer to Fagaras than ভাসলুই। তো যেহেতু নিয়ামটকে ক্লোজার মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে বা আমার এজেন্ট মনে করবে যে নিয়ামট তাকে ফাগারাসের কাছাকাছি নিয়ে যাচ্ছে। সে কিন্তু জানে না যে নিয়ামট থেকে ফাগারাসে যাওয়ার যে কোনো রাস্তা নাই, বিকজ ইট ইজ নট কনসিডারিং দ্য ম্যাপ এট অল। তো সে কিন্তু এটা দেখতেছে না যে নিয়ামট থেকে ফাগারাসে যাওয়ার আসলে কোনো রাস্তা নাই, সে দেখতেছে যে নিয়ামট তো ফাগারাসের কাছাকাছি। তো যেহেতু সে এটা কনসিডার করতেছে, সো ইটস গোইং টু চুজ নিয়ামট। ইফ ইট চুজেস নিয়ামটকে এক্সপ্যান্ড করলে আমি কিন্তু আবার জাস্ট আরেকটা নোট পাচ্ছি, যেটা হচ্ছে ইয়াসি, ব্যাক টু ইয়াসি। আর কোনো রাস্তা কিন্তু নাই, নিয়ামট থেকে আমাকে এবার ইয়াসিতে ব্যাক করতে হবে। এখন ইয়াসি থেকে ফাগারাসের স্ট্রেট লাইন ডিসটেন্স তো ভাসলুই থেকে ফাগারাসের স্ট্রেট লাইন ডিসটেন্সের চাইতে কম, তো সে ইয়াসিকে চুজ করবে। ইয়াসি থেকে আবার তার দুইটা নোট, একটা হচ্ছে নিয়ামট আর ভাসলুই, আবার সে নিয়ামটকে চুজ করবে। নিয়ামট থেকে সে আবার ইয়াসিতে যাবে, আবার সে ইয়াসিকে চুজ করবে। ইয়াসি থেকে আবার নিয়ামট আর ভাসলুইতে যাওয়া যায়, তো সে আবার নিয়ামটকে চুজ করবে। So you can see the agent will fall in an infinite loop. সে কিন্তু ইনফাইনাইট লুপে পড়ে যাবে। সে একবার নিয়ামতে যাবে, আবার ইয়াসিতে আসবে, আবার নিয়ামতে যাবে, আবার ইয়াসিতে আসবে, কখনোই সে ভাসলুইতে যাবে না। তার কারণ হচ্ছে ভাসলুই হ্যাজ হায়ার স্ট্রেট লাইন ডিসটেন্স। ভাসলুই থেকে ফাগারাসের স্ট্রেট লাইন ডিসটেন্সটা একটু বেশি, যেটা আমি মাত্রই বললাম যে গোল পর্যন্ত আসতে হলে অনেক সময় এমন হতে পারে যে গোলের থেকে আগে একটু দূরে সরতে হবে। এটা হতেই পারে, ইটস কোয়াইট পসিবল, কোয়াইট কমন সিনারিও যে গোলে যেতে হলে আমাকে আগে গোল থেকে একটু দূরে সরতে হবে। এই জিনিসটা কখনোই গ্রিডি অ্যালগরিদম অ্যালাউ করবে না, সে অ্যালাউ করবে না। সে জোর করে আমাকে ওই গোলের কাছেই রাখার চেষ্টা করবে। দ্যাটস ওয়াই ইটস কোয়াইট পসিবল দ্যাট ইন সাম সিনারিওস গ্রিডি অ্যালগরিদম মাইট ফল ইন অ্যান ইনফাইনাইট লুপ এন্ড ইট মাইট নেভার ফাইন্ড দ্য সলিউশন। তার কাছে যে নোটগুলোকে গোলের কাছে মনে হচ্ছে সেগুলোর মধ্যেই সে ঘুরতেছে, গোলের থেকে একটু দূরে গিয়ে যে সে সলিউশনের দিকে যাবে এটা তো সে কখনোই অ্যালাউ করবে না, বিকজ ইটস নট ইন দ্য স্ট্র্যাটেজি অফ গ্রিডি অ্যালগরিদম। That's why it's going to fall in an infinite loop and it is never going to provide us the solution. In fact, এই যে আমরা প্যাকম্যান প্রবলেমটা দেখেছিলাম না, এখানেও কিন্তু সেম ইস্যুই হবে। দেখো হিয়ার সে কিন্তু লেফটে যাবে, কারণ লেফটটা মনে হচ্ছে গোলের কাছাকাছি, কিন্তু অ্যাকচুয়ালি লেফটে গেলে কিন্তু সে গোলে আসতে পারবে না, কারণ লেফটে তো অবস্টাকল আছে। গোলে আসতে হলে তাকে কিন্তু আগে রাইটে এসে তারপরে নিচে এসে তাকে গোলের কাছে যেতে হবে। বাট গ্রিডি অ্যালগরিদম কিন্তু কখনোই রাইটে আসবে না, সে লেফটে যাবে আবার আগের জায়গায় আসবে, আবার লেফটে যাবে আবার আগের জায়গায় আসবে, এই দুইটা জায়গার মধ্যে সে কিন্তু ঘুরতে থাকবে। সে কখনোই ডান দিকে গিয়ে নিচে এসে যে সে যে গোলের কাছে যাবে এটা কিন্তু কখনোই অ্যালাউড হবে না। সো দ্যাটস দ্য প্রবলেম উইথ গ্রিডি অ্যালগরিদম, যেটা ইনফাইনাইট লুপে পড়ে গেলে এটা কিন্তু আর সলিউশন দিতে পারবে না। আচ্ছা, সো কমপ্লিটনেস কোয়েশ্চেনেবল। হোয়াট অ্যাবাউট অপটিমালিটি? যদি এটা সলিউশন দেয়, ডাজ ইট প্রোভাইড দ্য অপটিমাল সলিউশন? এই যে আমরা সলিউশনটা পেলাম আরাত, সিবিইউ, ফাগারাস, বুকারেস্ট, ইজ ইট দ্য অপটিমাল সলিউশন? একটু দেখে বলো তো। আমরা যে সলিউশনটা এখানে পেলাম, আরাত থেকে সিবিইউতে যাব, সিবিইউ থেকে ফাগারাসে যাব, ফাগারাস থেকে বুকারেস্টে যাব, এটা কি অপটিমাল নাকি এর চাইতে কম কষ্টে যাওয়া পসিবল? Take a minute, think and tell me. ম্যাম অপটিমাল। ওকে, একজন আমাকে বলেছে অপটিমাল, দ্য আদার্স তোমরা কি এগ্রি করো? ওকে, আমি একটু রেসপন্স চাচ্ছি। এই ক্লাসে 40 এর উপরে স্টুডেন্ট, সবাই চুপ করে আছো কেন? জি ম্যাম, অপটিমাল। এনিওয়ান এলস? মাত্র 2 জন, 40 এর মধ্যে 2 জন, দ্যাটস আ ভেরি লো রেশিও। Yes, ma'am. Optimal. আচ্ছা, অ্যাকচুয়ালি দিস ইজ নট অপটিমাল।
এটা অপটিমাল না। তুমি কস্টটা ক্যালকুলেট করে দেখো, 140 প্লাস 99 plus 211, this is the total cost of the path. Arad, 450 Bucharest, 450. The total is 450. But actually 450 চেয়ে অনেক কম কস্টে বুকারেস্টে যাওয়া পসিবল। এই আরাদ, সিবিউ, ফাগারাস, বুকারেস্ট এই পাথটা না নিয়ে আমরা যদি ধরো এদিক দিয়ে আসি, তাহলে কিন্তু দেখা যাবে যে অনেক কম কস্টে বুকারেস্টে যাওয়া পসিবল। আরাদ, সিবিউ, রিমনি, পুভিসি, পিটেস্টি, বুকারেস্ট এই পাথটার কস্ট কিন্তু মাচ লোয়ার দেন দ্য পাথ অফ আরাদ, সিবিউ, ফাগারাস, বুকারেস্ট। ঠিক আছে, অনেক কম কস্টে যাওয়া পসিবল। সো দিস ইজ নট অপটিমাল। সো গ্রিডি অ্যালগরিদম কিন্তু অপটিমাল সলিউশনটা দেয় না, তার মানে লিস্ট কস্ট পাথটা কিন্তু সে ফাইন্ড আউট করে না অলওয়েজ। তো রিজনটা কি? রিজন হচ্ছে এটা তো আসলে করারও কথা না, কারণ এখানে আমরা শুধুমাত্র এস্টিমেটের বেসিসে ডিসিশন নিচ্ছি কোন নোডটাকে নেক্সট ভিজিট করব। অ্যান এস্টিমেট ক্যান নট অলওয়েজ বি গ্যারান্টিড টু বি ইকুয়াল টু দ্য রিয়েল থিং। একটা এস্টিমেট যে সবসময়ই একটা অ্যাকচুয়াল ডিস্টেন্সের বা অ্যাকচুয়াল পাথের ইকুয়াল হবে এটা তো ইম্পসিবল। এস্টিমেট তো এস্টিমেট, এই কারণেই তো এটাকে এস্টিমেট বলা হচ্ছে, এটা তো এক্সাক্ট না। যেমন এখানে দেখো, লেট মি গিভ ইউ অ্যান এক্সাম্পল, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো ফাগারাসের যে এস্টিমেটটা ছিল সেটা হচ্ছে 176, অর্থাৎ আমরা এস্টিমেট করছিলাম যে ফাগারাস থেকে বুকারেস্টে যেতে যে কস্টটা ইনকার করা লাগবে সেটা হচ্ছে 176, কিন্তু ফাগারাস থেকে বুকারেস্টে যাওয়ার অ্যাকচুয়াল কস্টটা কত দেখো, 211, which is much higher than 176। কারণটা হতে পারে যে হয়তো ফাগারাস থেকে বুকারেস্টে যাওয়ার যে রাস্তাটা আছে সেই রাস্তাটা হয়তো একটা হিলি এরিয়া, হয়তো অনেক ঘুরিয়ে পেঁচিয়ে যেতে হয়, হয়তো মাঝখানে কোনো একটা ব্রিজ আছে, এই কারণে অনেকটা ডিটুর নিয়ে যেতে হয়। সো দ্যাটস ওয়াই ফাগারাস থেকে বুকারেস্টে যাওয়ার অ্যাকচুয়াল যে কস্ট সেটা হচ্ছে, বা অ্যাকচুয়াল যে ডিসটেন্স সেটা হচ্ছে 211, কিন্তু আমরা স্ট্রেট লাইন ডিসটেন্স দিয়ে এস্টিমেট করে বসে আছি যে দিস কস্ট ইজ 176। তো এটা তো ডেফিনেটলি ট্রু কস্টের কাছাকাছি না। এই কারণে সে কিন্তু রং রেজাল্ট দিচ্ছে। সে ধরে নিচ্ছে যে ফাগারাস থেকে বুকারেস্টে যাওয়ার ডিসটেন্সটা অনেক কম, সো এই পাথ দিয়ে গেলে আমরা অপটিমাল সলিউশন পাবো, কিন্তু অ্যাকচুয়ালি এই ডিসটেন্সটা কম না, এটা আসলে অনেক বেশি। সেই কারণে আলটিমেটলি দেখা যাচ্ছে অনেক বেশি কস্ট ইনকার করতে হচ্ছে। তো যখনই আমরা শুধুমাত্র এস্টিমেটের বেসিসে কোনো ডিসিশন নেই, এটা কিন্তু অপটিমাল রেজাল্ট পাওয়ার, অপটিমাল রেজাল্টের গ্যারান্টি পাওয়া ইম্পসিবল। কারণ এস্টিমেট যে ট্রু কস্টের একদম ইকুয়াল হবে এই গ্যারান্টি আমি কিভাবে দিব? এস্টিমেট তো এস্টিমেটই। So that's why greedy search algorithm is not always guaranteed to provide the optimal solution. তার কাছে যেটা ক্লোজার মনে হবে সে সেটাকে চুজ করে, কিন্তু সেটা তো ক্লোজার নাও হতে পারে। That's why it's not complete, it's not optimal, but time and space complexity wise this algorithm is quite good. এখন আমরা আজকে গ্রিডি সার্চটা দেখলাম। নেক্সট ক্লাসে আমরা যে অ্যালগরিদমটা দেখব সেটার নাম হচ্ছে A star search. This is the last algorithm in the category of informed search that we are going to see. So A star search এর আইডিয়াটা হচ্ছে, আমরা তো দুইটা just give me a moment. Okay, sorry about that. Okay, so let's see. যেটা বলছিলাম যে আমরা আনইনফর্মড সার্চ ক্যাটাগরিতে আমরা লাস্ট একটা অ্যালগরিদম দেখলাম যেটার নাম হচ্ছে ইউসিএস অর ইউনিফর্ম কস্ট সার্চ। ইউনিফর্ম কস্ট সার্চের ক্ষেত্রে ছিল, আমরা যদি প্রপার্টি গুলো দেখি, কমপ্লিটনেস, অপটিমালিটি, টাইম কমপ্লেক্সিটি এন্ড স্পেস কমপ্লেক্সিটি। ইউনিফর্ম কস্ট সার্চ ইজ কমপ্লিট, ইউনিফর্ম কস্ট সার্চ ইজ অপটিমাল, টাইম এন্ড স্পেস কমপ্লেক্সিটি ব্যাড। আর ইনফর্মড সার্চ ক্যাটাগরিতে আমরা একটা অ্যালগরিদম এখন দেখলাম যেটা হচ্ছে গ্রিডি। গ্রিডির ক্ষেত্রে ঠিক অপোজিট, কমপ্লিট না, অপটিমাল না, বাট টাইম এন্ড স্পেস কমপ্লেক্সিটি ইজ গুড। তো আমরা এই দুইটা অ্যালগরিদমের আইডিয়াকে কম্বাইন করে একটা অ্যালগরিদম তৈরি করতে চাচ্ছি যেটার নাম হচ্ছে A star search। এবং A star search এর ক্ষেত্রে we are going to get the completeness and optimality of uniform cost search and we are going to get the time and space complexity of greedy search. So আমরা ইউসিএস এর কমপ্লিটনেস এন্ড অপটিমালিটির সাথে গ্রিডি টাইম এন্ড স্পেস কমপ্লেক্সিটি মিক্স করে একটা অ্যালগরিদম তৈরি করতে চাচ্ছি, যে অ্যালগরিদমটার নাম হচ্ছে A star search. Okay, so we are going to look at that algorithm in the next class. আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করতেছি। Does anyone have any question? Any question? No, miss. Okay, I hope you understood the topics that I just covered. তোমাদের জন্য একটা নোটিস আছে, নোটিসটা হচ্ছে তোমাদের ঈদের পরে সেকেন্ড ক্লাসে you will have your first class test and the subject will be uninformed search algorithm.
uninformed search algorithm, that is starting from search problem formulation, the 5 algorithms: DFS, BFS, DLS, IDS and UCS. So তোমাদের uninformed search algorithm যে স্লাইডটা তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে, ওই স্লাইডে যে টপিকগুলো আছে সেই সবগুলো টপিকের উপরে ক্লাস টেস্ট হবে, ফার্স্ট ক্লাস টেস্ট which will happen on the second class after it. Let me give you the date. আমি LMS নোটিস দিয়ে দিব, আজকেই নোটিস দিয়ে দিব। Let me show you the date, just a moment. ম্যাম শুধু কি অ্যালগরিদমের উপরে নাকি ওই এজেন্টও থাকবে? ফাইন্ডিং এজেন্টও থাকবে, তার মানে সার্চ প্রবলেম ফর্মুলেশনটা থাকবে। এজেন্ট বলতে সার্চ প্রবলেম ফর্মুলেশনটা থাকবে, যে আমি তোমাকে একটা সিনারিও দিলাম, দিয়ে বললাম ফর্মুলেট দিস প্রবলেম অ্যাজ আ সার্চ প্রবলেম, তখন তোমাকে স্টেট স্পেস আর সার্চ সাকসেসর ফাংশন, তারপরে তোমার স্টার্ট স্টেট, গোল স্টেট, এগুলো ডিফাইন করতে হবে। তো সার্চ প্রবলেম ফর্মুলেশন থেকে শুরু করে the simulation of the algorithms and the performance analysis of the algorithms, যেগুলো আমি ক্লাসে দেখিয়েছি এবং যেগুলো তোমাদের ওই uninformed search স্লাইডে ছিল, এর আগের গুলো থাকছে না। তার মানে বিএস ফ্রেমওয়ার্ক, টাইপস অফ এনভায়রনমেন্টস, ওগুলো ক্লাস টেস্টের সিলেবাসে থাকছে না তারপর থেকে। আচ্ছা, তোমরা স্লাইডটা দেখলেই বুঝবা স্লাইডে যে টপিকগুলো আছে সেগুলোর উপরে এক্সামটা হবে। ওকে, সো দ্য এক্সাম ডেটটা কি বলবেন? 27 তারিখটা হবে নাকি 31 তারিখ হবে? বলতেছি, আমি ডেটটা বলতেছি। আজকে তো 17, তোমাদের 19 তারিখ থেকে বন্ধ, তোমাদের ক্লাস আবার খুলতেছে 25 তারিখ। সো 27, একটা ক্লাস বাদ দিয়ে নেই, 31st, on the 31st of July, 31 জুলাই শনিবার, ওই দিন তোমাদের প্রথম ক্লাস টেস্টটা হবে। ওকে, আমি একদিন বাদ দিয়ে নিলাম কারণ অনেকে ঈদের হয়তো ঈদের ইয়েটা থাকতে পারে, সেই কারণে আমি একদিন বাদ দিয়ে নিলাম। আর একটা ক্লাস টেস্টের আগে একটা ক্লাস হলে ভালো হয়। ইফ ইউ হ্যাভ এনি কুইরি ইউ ক্যান অলসো আস্ক মি। তো 31st of July, আমি কিন্তু অনেক দেরি করে নিচ্ছি ফার্স্ট ক্লাস টেস্টটা, সো প্রবাবলি সেকেন্ড ক্লাস টেস্টটা আমি কিন্তু এর পরের উইকেই নিয়ে নিব। 31 জুলাই যদি তোমাদের প্রথম ক্লাস টেস্ট হয়, প্রবাবলি তার পরের উইকেই তোমাদের সেকেন্ড ক্লাস টেস্টটাও আমি নিয়ে নিব, যেহেতু প্রথম ক্লাস টেস্টটা আমি খুব একটু লেটে নিচ্ছি। ওকে, তো 31st of July you are going to have your first class test। এবং একটা জিনিস বলে রাখতে চাচ্ছি, আমি ডিটেইলস নোটিস আমি এলএমএস এ দিয়ে দিব উইথ সিলেবাস এন্ড এভরিথিং, সো নো নিড টু ওয়ারি। আচ্ছা, আরেকটা জিনিস যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তোমাদের ইফ ইউ নো, আমি জানি না তোমরা জানো কিনা, অন্যান্য কোর্সের টিচাররাও বলার কথা, এখন থেকে তো কিন্তু এক্সামের সময় ভিডিও ক্যামেরা অন রাখতে হবে। তো হ্যাভ ইউ বিন নোটিফাইড অ্যাবাউট দ্যাট? তোমাদেরকে বলা হয়েছে অলরেডি, হয়তো যেসব ক্লাস টেস্ট অলরেডি তোমরা দিচ্ছ। তো ক্লাস টেস্টের সময় ভিডিও ক্যামেরা অন রাখাটা ম্যান্ডেটরি, এটা আমাদের ডিপার্টমেন্ট থেকে নতুন ডিরেক্টিভ দেওয়া হয়েছে। তো 31 জুলাই এখনো প্রচুর সময় আছে। তোমাদের কারো যদি এমন হয় যে ডেস্কটপ থেকে ক্লাস করো, ইউ ডোন্ট হ্যাভ আ ওয়েবক্যাম, ইউ হ্যাভ টু ফিগার আউট হাউ টু মেক প্রভিশন ফর আ ওয়েবক্যাম। তোমাকে একটা ওয়েবক্যাম কিনে নিতে হবে বা ব্যবস্থা করতে হবে যেন ওয়েবক্যাম থাকে। সো এখন থেকে এক্সামের সময় ইউ হ্যাভ টু কিপ ইয়োর ভিডিও ক্যামেরা অন। ওকে, রাহাত জামান, ইউ ওয়ান্ট টু সে সামথিং? Okay, you raised your hand, maybe mistakenly or something. So definitely তোমাকে কিন্তু ভিডিও ক্যামেরা অন রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে। So everyone should have a webcam ready and everyone should be prepared to give the exam sitting in front of the camera. Okay? আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা শেষ করে দিচ্ছি। Let me take the attendance and আমাদের রিটেন এক্সাম হবে? হ্যাঁ, রিটেন এক্সাম আমি তোমাদেরকে কোশ্চেন দিয়ে দিব, তোমরা কোশ্চেনটা আনসারটা খাতার মধ্যে লিখবা। তোমরা তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো জি ম্যাম, বুঝতে পারছি। প্রিভিয়াস মিডের কোশ্চেনগুলো তো দেখেছোই, তো ওখান থেকে তোমরা আইডিয়া পেতে পারবা যে কি ধরনের কোশ্চেন আসতে পারে। জাস্ট লুক এট দোজ, ওই সিমিলার টাইপের কোশ্চেনই হবে। তো তোমরা কোশ্চেনের আনসারগুলো স্ক্রিপ্টে লিখে দেন ইউ উইল টেক দ্য ফটো এন্ড দেন ইউ উইল আপলোড অন ইএলএমএস। এবং এটাও কিন্তু আরেকটা সেকেন্ড পয়েন্ট, তোমাকে কিন্তু ইএলএমএস এ আপলোড করতেই হবে, ইএলএমএস এ আপলোড করাটা ম্যান্ডেটরি। তো যদি দেখা যায় একদম এক্সাক্ট মোমেন্টে কেউ একজন ইএলএমএস এ লগইন করতে পারতেছো না, তাহলে আমাকে তখন ইমেইল করে দিবা ফর দ্য টাইম স্ট্যাম্পিং। কিন্তু পরে কিন্তু তোমাকে ইএলএমএস এ অবশ্যই আপলোড করতে হবে, যে ইএলএমএস এ আপলোড করবে না তার স্ক্রিপ্ট কিন্তু আমি দেখব না। সো ধর লেট মি গিভ ইউ অ্যান এক্সাম্পল। ধরো তোমার এক্সাম শেষ হবে হচ্ছে গিয়ে লেটস সে 11:15 এক্সাম শেষ। তো তুমি 11:15 বা 11:14 তুমি ইএলএমএস এ আপলোড করতে গিয়ে দেখলা তুমি কোনো একটা প্রবলেম ফেস করতেছো, তখন তুমি আমাকে ইমেল করে দিবা, যাতে করে আমার কাছে টাইম স্ট্যাম্পটা থাকে যে তুমি এতটা সময় করেছো। তারপরে কিন্তু তোমাকে উইদিন নেক্সট 5 or 10 মিনিটস তোমাকে কিন্তু ইএলএমএস এ এটা আপলোড করে দিতে হবে, আলটিমেটলি করতে হবে। আমি কিন্তু আবার ম্যাচ করে দেখবো যে তুমি মেইলে যেটা পাঠিয়েছো আর ইএলএমএস এ যেটা আপলোড করেছো ইজ ইট দ্য সেম, এটা আমি ম্যাচ করে দেখবো। ঠিক আছে, যে তুমি মেইলে যেটা আমাকে পাঠাবা সেটাই তোমাকে ইএলএমএস এ আলটিমেটলি কিন্তু আপলোড করতে হবে ইফ ইউ ফেস প্রবলেম এট দ্য বিগিনিং। ওকে, সো এটাও কিন্তু আরেকটা ব্যাপার যে তোমার স্ক্রিপ্টটা ইএলএমএস এ আপলোডেড হতেই হবে, ইট ইজ ম্যান্ডেটরি।
আচ্ছা, সো এগুলো নিয়ে আমরা আরো ডিটেইলস ডিসকাশন করব। যেদিন প্রথম ক্লাস টেস্টটা হবে সেদিনই তোমরা বুঝে ফেলবা যে আসলে কিভাবে ব্যাপারটা কন্ডাক্ট হবে। তো আশা করি এরপর থেকে আমাদের আর কোনো ইস্যু থাকবে না। সো লেটস টক অ্যাবাউট দিস লেটার। এখন আমি তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিই। হ্যাঁ হ্যাঁ, আসো দেখো দেখো, আমি এই যে আমি ওদের অ্যাটেন্ডেন্স দিচ্ছি। দেখো এই যে আন্টি আঙ্কেল গুলো দেখো, অনেকগুলো। বদরুল আমিন, বদরুল আমিন, এনামুল হক, হ্যাঁ ম্যাম। রকুনুজ্জামান খান, ইয়েস ম্যাম। সামিয়া হালিম, ম্যাডাম ওনার কারেন্ট চলে গিয়েছে। প্রিয়ব্রত নাথ, রাহাত জামান, ইয়েস ম্যাম। জাহারা ইসলাম, ইয়েস ম্যাম। দিহান পাঠান, দিহান ম্যাম চ্যাটে দিছে। তৌহিদুল হক, প্রেজেন্ট ম্যাম। মিরাজ ফারুক, ইয়েস ম্যাম। আশিকুল হক, প্রেজেন্ট ম্যাম। আলিদ হাসান, ইয়েস ম্যাম। সানি, ইয়েস ম্যাম। সাজিদ মিয়া, প্রেজেন্ট ম্যাম। এএসএম সাইফুল বাড়ি, প্রেজেন্ট ম্যাম। এএসএম সফিউল বাড়ি, সুমাইয়া হক, প্রেজেন্ট ম্যাম। মৌমি কবির, প্রেজেন্ট ম্যাম। সাদিয়া জামান, প্রেজেন্ট ম্যাম। ইশতিয়াক আহমেদ, ইশতিয়াক আহমেদ, মিস দিয়া প্রেজেন্ট। ওকে, ফাজিলা নবী, প্রেজেন্ট ম্যাম। রাশিয়া তাজ্জু, ইউআইডিয়া, ম্যাম আপনার সাউন্ড শোনাই যায় না, অনেক আস্তে। অনেক আস্তে আস্তে সাউন্ড আসছে। মানিক হোসেন, ইয়েস ম্যাম। সালে আকরাম, প্রেজেন্ট ম্যাম। আরিফিন, প্রেজেন্ট ম্যাম। আমান্না নওয়ার, ইয়েস মিস। হাসান শাওন, হাসান শাওন, নাইমুল করিম, নাইমুল করিম, ইয়েস ম্যাম। মুহিব আল হাসান, ইয়েস ম্যাম। আশিকুর রহমান, প্রেজেন্ট ম্যাম। আব্দুল্লাহ আল মামুন, প্রেজেন্ট ম্যাম। সাইদ হোসেন, সাইদ হোসেন, প্রেজেন্ট ছিল মিন্নাত হোসেন, প্রেজেন্ট ম্যাম। শাহপরান রিফাত, ইয়েস ম্যাম। জোহরা তানজিন, ইয়েস ম্যাম। মুস্তাহিদুল ইসলাম, ইয়েস ম্যাম। তাহলিল আজিম, প্রেজেন্ট ম্যাম। তুর্য পোদ্দার, ইয়েস ম্যাম। জুবাইর হোসেন, প্রেজেন্ট ম্যাম। আবির চৌধুরী, ইয়েস ম্যাম। সিয়াম হোসেন, প্রেজেন্ট ম্যাম। জুবাইর রহমান, ইয়েস ম্যাম। স্বপ্নিল ম্যাম বিশ্বাস, জয়শ্রী প্রেজেন্ট। স্বপ্নিল বিশ্বাস, ইয়েস ম্যাম। শাকিল আহমেদ, ইয়েস ম্যাম। আনামুল হাসান, ইয়েস ম্যাম। রোমা হোসেন, প্রেজেন্ট ম্যাম। আহমেদ শাবাব, প্রেজেন্ট ম্যাম। ম্যাম জুয়াইরিয়া ম্যাম এএসএম সাফিউল বাড়ি ম্যাম। এএসএম শাফিউল বাড়ি প্রেজেন্ট। আচ্ছা দাঁড়ান, দিয়ে দিচ্ছি। ম্যাম জুয়াইরিয়া প্রেজেন্ট। ম্যাম জয়শ্রী প্রেজেন্ট। ম্যাম ইশতিয়াক আহমেদ। ওকে ওকে, এনিওয়ান এলস? আচ্ছা ঠিক আছে, তোমরা এখন লিভ নিতে পারো। তোমাদের সাথে আমার ঈদের পরে আবার দেখা হবে। ঈদ মোবারক। ম্যাম প্রিয়বতা নাথ ম্যাম অ্যাটেন্ডেন্স বারবার দিচ্ছে চ্যাটে। আচ্ছা ঠিক আছে, ওকে। সো ঈদ মোবারক, হ্যাভ আ গুড ঈদ এভরিওয়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।